শালিকার লাল টুকটুকে ব্লাউজটা খুলতে খুলতে তাকে জিজ্ঞেস করলাম, তোমার আমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো? পারমিতা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। ওর দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখটা লাল হয়ে আছে। কি হলো, কোনো কথা বলছো না কেন? দুলাভাই, আর একটু সময় দিন আমায়। আমার ভালো লাগছে না কিছুই। পারমিতার মুখ থেকে কথাটা শুনে আর এক মুহূর্তে দেরি করলাম না আমি। ব্লাউজের ফিতাগুলো বাঁধতে বাঁধতে বললাম, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি ভুলেও স্পর্শ করব না তোমায়, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আমি জানতাম আপনি আমার মনের অবস্থাটা ঠিক বুঝবেন দুলাভাই। তুমি কি এখনো আমায় দুলাভাই বলেই ডাকবে? দেখো, আমি সবকিছু মানতে রাজি, এটা কিন্তু একদম মানব না। দুলাভাই ডাকবো না তো কি ডাকবো? অভ্যাস হয়ে গেছে যে, এই অভ্যাসটাকেই পরিবর্তন করতে হবে। আমি আমি এখন আর তোমার দুলাভাই নই, না তুমি আমার শালিকা। আল্লাহ পাকের ইচ্ছেতে আমাদের ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা, আপুর মরে যাওয়াটা কি আল্লাহ পাকের ইচ্ছেতে হয়েছে দুলাভাই? সরি অর্ণব। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারমিতা আমায় প্রশ্ন করে। হয়তো তাই। আপু বেঁচে থাকলে আজকের এই দিনটা দেখতে হতো না। আমি কি পারবো ওর মতো সমস্ত দায়িত্ব পালন করতে? আমি মিথিলার সাথে বিয়ের দিন থেকে তোমায় দেখে আসছি, তোমায় চিনেছি, সেই কারণে আমার যথেষ্ট ভরসা আছে তুমি নিশ্চয় পারবে। আমি পারমিতাকে আরও কিছু বলতে যাব, ঠিক তখন একটা শব্দ আমাদের ভেতরে ছেদ সৃষ্টি করে। হ্যাঁ, আমার আর মিথিলার ছেলের সন্তান রিসালাত ঘুম থেকে জেগেই কেঁদে উঠল। আমাদের ফুলশয্যার খাট থেকে খানিকটা দূরে দোলনায় ওকে শুইয়ে রেখেছিলাম। রিসালাতের জন্মের সময় ওর মা মিথিলা, অর্থাৎ আমার প্রথম পক্ষের স্ত্রী, মারা যায়। এরপর আমার আর মিথিলার পরিবার রিসালাতের দায়িত্বে ওর খালার কাঁধে তুলে দেয়। সেই সূত্রে আজ পারমিতা আমার সদ্য বিবাহিতা স্ত্রী। আমরা পরস্পর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি খাট থেকে নামতে যাব, ঠিক তখন পারমিতা আমায় থামিয়ে দিল। অর্ণব, আপনি বসুন, আমি দেখছি। এই বলে পারমিতা গিয়ে রিসালাতকে কোলে তুলে নিল। পারমিতার কোলের ছোঁয়া পেয়ে আমার ছেলে মুহূর্তে কান্না ভুলে হাত পা ছোড়াছুড়ি খেলায় মেতে উঠল। এই দৃশ্য দেখার থেকে আনন্দ আর কি হতে পারে? পারমিতাকে বিয়ে করা নিয়ে আমার মনের ভেতরে আপত্তি থাকলেও আজ মনে হচ্ছে আমি বাবা মায়ের কথা শুনে ভুল করিনি। বিশেষ করে আমার বাবার, উনি বেশি এই বিয়েটা জোরাজুরি করেছেন আমায়। আমি আর পারমিতা রিসালাতকে মাঝখানে নিয়ে শুয়ে পড়লাম। বাহ পারমিতা, ছেলে তো দেখছি এই কয়দিনে ভালোই চিনে ফেলেছে তোমায়। কোন মন্ত্রে বশ করলে বলো? মায়েদের মন্ত্র দিয়ে বশ করতে হয় না জনাব। তাছাড়া আমার মনে হয় না মিথিলা আপু ওকে যতটা মায়ের আদর ভালোবাসা দিত আমি তার সিকিভাগও দিতে পারবো। আমার তো মনে হয় একটু বেশিই পারবো। আর শুধু ছেলেকে নিয়ে চিন্তা করলে হবে, তার বাবাকে নিয়েও একটু চিন্তা করো। এই বলে আমি একটা হাসি দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে দেখতে পাই পারমিতা নেই আমার পাশে। আমার পাশে রিসালাত ঘরে ঘুমাচ্ছে। পারমিতাকে দুবার ডাক দিলাম, কোনো সাড়া শব্দ এলো না। বোধহয় কিচেনে আছে, তাই আমার শব্দ ওর কানে পৌঁছায়নি। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাব, ঠিক তখন পারমিতার ফোনটা বেজে ওঠে। আমি প্রথমবার কলটা ইগনোর করি, কিন্তু নম্বরটা থেকে কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে রিসিভ করলাম। ঠিক তখন ওপাশ থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে আছে। কি ব্যাপার পারমিতা? তোমার কথায় আমি তোমার বোনকে অপারেশনের নাম করে মেরে ফেললাম। এত বড় একটা রিস্ক নিলাম শুধু তোমার জন্য। সেই তুমি টাকা নিয়ে ঘোরাচ্ছ আমায়। এর ফল কি হতে পারো জানো তুমি? লোকটার কথা শুনে আমার পুরো শরীরটা এক ঝটকায় কেঁপে উঠল। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। অর্ণব ফোনটা তুলতে যাবে, ঠিক তখন পারমিতা ঘরের ভেতরে ঢুকে পড়ল। এ কি অর্ণব, তুমি আমার ফোন নিয়ে কি করছো? তখন থেকে একটা নম্বরে কন্টিনিউয়াসলি কল এসে যাচ্ছিল তোমার ফোনে। তারপর আমি তারপর তুমি আমার ফোনটা রিসিভ করলে, তাই না? দেখো, এটা কিন্তু একদম ঠিক করলে না। আমি চাই না কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিক। আমি সত্যিই খুব দুঃখিত পারমিতা। আর তুমি এতটা বুঝতে পারলে তোমার ফোনে হাত দিতাম না আমি। আচ্ছা ঠিক আছে, আসলে আমিও চাইনি তোমার সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু কি করব বলো তো? কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। তুমি প্লিজ কিছু মনে করো না। এই বলে পারমিতা ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যেতে অর্ণব ধপাস করে বিছানার ওপরে বসে পড়ে। ও সারা শরীর ঘামতে শুরু করেছে। একটা সামান্য ফোন ধরাতে কোনো মানুষ এতটা রিয়্যাক্ট করতে পারে না। পারমিতা এভাবে এগ্রেসিভ হয়ে ওঠার কারণ ভালো করেই বুঝতে পেরেছে অর্ণব। কিন্তু একটা বিষয় ওর মাথায় ঢুকছে না এখনো, পারমিতা মিথিলার নিজের বোন।
ওদের দুজনের ভেতরকার সম্পর্ক কতটা মজবুত ছিল তার সাক্ষী অর্ণব নিজেই। কি এমন কারণে পারমিতা ওর বোনকে খুন করলো, এই প্রশ্ন অর্ণবকে ভাবিয়ে তুলছে। ও কি অর্ণবকে ভালোবাসতো, বা ওর প্রতি কোনো দুর্বলতা ছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে বাসরাতে অর্ণবকে এত কাছে পেয়েও কেন নিজেকে গুটিয়ে নিল? কেন অর্ণবের কাছে নিজেকে উজাড় করে দিল না? ওর ব্যবহার দেখে কোনোভাবেই মনে হয় না পারমিতা অর্ণবের প্রতি কোনোদিনও আসক্ত ছিল। পারমিতার মতো একটা শান্তশিষ্ট ঠান্ডা মাথার মানুষ এতটা ভয়ঙ্কর কী করে হয়, একমাত্র পারমিতা নিজে আর সৃষ্টিকর্তা ভালো জানেন। আজ থেকে ঠিক 6 মাস আগের কথা, যা আজও পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারেনি অর্ণব। চোখ বুজলে যে দৃশ্যগুলো ভেসে ওঠে আর অর্ণবকে এক অন্য জগতে নিয়ে যায়। রাতের বেলা অর্ণব আর ওর গর্ভবতী স্ত্রী মিথিলা বিছানার উপর বসে আছে। মিথিলার মাথাটা অর্ণবের কাঁধের উপরে। মিথিলা অর্ণবের হাতটা শক্ত করে চেপে ধরল। এই পৃথিবীতে আমি দুটো মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। সেই দুজনকে জানো তো? মিথিলা ওর হাজবেন্ড অর্ণবকে প্রশ্ন করে। জানি, একজন আমি, কিন্তু অন্যজনকে? আছে একজন, তবে তাকে আমি এখন পর্যন্ত নিজের চোখে দেখিনি, শুধু অস্তিত্ব অনুভব করেছি। আর সেই অনুভূতি আমায় বুঝিয়েছে তোমার পরে যদি কেউ বেশি কাউকে ভালোবেসে থাকি তো তাকেই। আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে পরিষ্কার করে বললেই তো পারো। আমি বুঝতে পারছি না কিছুই। সত্যিই বুঝতে পারছো না? না, সত্যিই বুঝতে পারছি না। একটু মন দিয়ে ভাবো, আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে। অর্ণব কিছুক্ষণ ভেবে হো হো করে হেসে উঠল। ও, এবারে বুঝতে পেরেছি। তুমি আমাদের বাবুর কথা বলছো? এটা বুঝতে এত সময় লাগলো? তুমি আসলে কোনো কাজেরই না। সেটা অবশ্য ঠিক বলেছ, আমি কোনো কাজের না। বাবা মাও ছোটবেলায় একই কথা বলতো। আচ্ছা অর্ণব, ধরো আমি যদি অপারেশন থেকে সারভাইভ না করি আর ফিরে না আসতে পারি তোমার কাছে, তুমি কি ভুলে যাবে আমায়? আরেকটা বিয়ে করবে নিশ্চয়। মিথিলার কথা শুনে অর্ণব মিথিলার মুঠোর ভেতরে থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। কতবার বলেছি তোমায় এইসব উল্টাপাল্টা কথা বলবে না আমার সামনে একদম। সরি গো, আমি তো জাস্ট মজা করে বলছি কথাটা। রাগ করো না বাবুটা আমার। রাগ করবো না তো কি করব? হুম, তোমার এই সামান্য ব্যাপারে নিয়ে ছেলে মানুষের মতো রাগ করাটা আমার কিন্তু ভালোই লাগে। আমি চাই তুমি সারা জীবন এইরকম ছেলে মানুষই হয়ে থাকো। এই বলে মিথিলা অর্ণবকে বুকটা জড়িয়ে ধরল। অভিমান ভুলে অর্ণব ওর মাথায় হাত বুলাতে থাকে। এর 1 সপ্তাহ পরে মিথিলার প্রসব বেদনা উঠল। ওকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলবেলা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় মিথিলা। অর্ণব এই খুশিতে দোকান থেকে মিষ্টি আর ফুল কিনে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। কিন্তু ওর এই খুশি আর দীর্ঘক্ষণ স্থায়ী রইল না। হাসপাতালের গেটের সামনে আসতেই অর্ণব জানতে পারে মিথিলাকে যে ওটিতে নেওয়া হয়েছিল সেখানে নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে। যদিও বাচ্চাটাকে আগেই বের করে আনা হয়েছে, তাই সে বেঁচে যায়। আগুন নিয়ন্ত্রণের পরে মিথিলার ছাই ভস্ম ছাড়া আর কিছুই দেখার মতো সুযোগ মেলেনি কারোর ভাগ্যে। অর্ণব প্রথম কয়দিন নিজেকে বিশ্বাস করাতে পারেনি যে মিথিলা আর বেঁচে নেই। যেহেতু মিথিলার মৃতদেহ নিজের চোখে কেউ দেখেনি, ওর বিশ্বাস ছিল মিথিলা বেঁচে আছে, ও আগুনে পুড়ে মারা যায়নি। কিন্তু আজ যখন 6 মাস অতিক্রম হয়ে গিয়েছে, অর্ণব এখন পুরোপুরি বিশ্বাস করে মিথিলা আর নেই। যে মানুষটাকে ওকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতো, সে আর বেঁচে নেই। তার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। রিসালাতের মধ্যে নিজের ভালোবাসা মিথিলাকে খুঁজে বেড়ায় অর্ণব। ওর মুখের দিকে তাকিয়েই অর্ণব মিথিলার মৃত্যুর শোক কিছুটা হলেও ভুলতে পেরেছে। অর্ণব এখন বুঝতে পারে সেই দিন ওটিতে আগুন লাগা কোনো দুর্ঘটনা ছিল না, পরিকল্পিত ছিল। আর এই কাজটা মিথিলার বোন পারমিতাই কোনো এক ডাক্তারের সাহায্যে করেছে। পরের দিন অর্ণব মিথিলার মৃত্যুর পরে আর ওদের ঘরে থাকে না। বাড়িতে নতুন একটা রুমে শিফট করেছিল ও। এখন নিজের ছেলে আর পারমিতাকে নিয়ে সেই নতুন ঘরেই থাকছে। আজ যেন মিথিলার কথা একটু বেশিই মনে পড়ছে অর্ণবের। নিজের মনটাকে হালকা করতে প্রায় 6 মাস বন্ধ থাকা ঘরটা প্রথমবারের মতো খুলল। তারপর ঘরের ভেতরে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মিথিলার ওয়ার্ড্রোবটা খুলে অর্ণব ভেতরের জিনিসগুলো দেখতে লাগলো। হঠাৎ একটা শাড়ির দিকে চোখ পড়ে অর্ণবের। হ্যাঁ, এটা তো সেই শাড়ি যেটা অর্ণব বিবাহবার্ষিকীতে গিফট করেছিল নিজের স্ত্রীকে। অর্ণব শাড়িটা ওয়ার্ড্রোব থেকে বের করে আনে। অর্ণব দেখল কিছু একটা যেন শাড়ির ভেতর থেকে মেঝের ওপরে পড়ল। শব্দ হতেই অর্ণব সেদিকে তাকিয়ে চমকে ওঠে। একটা পিস্তল পড়ে আছে মাটির ওপরে, কিন্তু মিথিলার শাড়ির ভেতরে পিস্তলগুলো এলো কোথা থেকে? আর এই পিস্তল দিয়ে মিথিলারই বা কী এমন কাজ ছিল?
অর্ণব লক্ষ্য করল পিস্তলটা পাশে কাগজে মোড়ানো একটা জিনিস পড়ে আছে। কাগজটা খুলতেই ভেতর থেকে একটা বুলেট বেরিয়ে আসলো, আর কাগজটা মোটা অক্ষরে লেখা, শুধু অর্ণবের জন্য। লেখাটা দেখে এক মুহূর্তে চিনতে দেরি হলো না অর্ণবের। এটা মিথিলার ছাড়া কারোর হাতের লেখা হতেই পারে না। কাগজটা দেখে মাথাটা পুরোপুরি ঘুরে গেল অর্ণবের। তার মানে মিথিলার পরিকল্পনা ছিল অর্ণবকে খুন করার। কিন্তু কেন? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অর্ণব। ওর পায়ের হাঁটুগুলো রোমাঞ্চ আরও অদ্ভুত শিহরণে থরথর করে কাঁপতে লাগলো। ঘুমটা ভাঙতে ধপ করে বিছানা থেকে উঠে পড়লাম। লক্ষ্য করছি আমার শরীর ঘামছে। কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম বিছানার চাদরের ওপরে পড়ল। পাশেই পারমিতার রিসালাত ঘুমিয়ে আছে। আমি ছুটে মিথিলার ঘরের দিকে গেলাম। দরজাটা খুলে ওর ঘরের ভেতরে ঢুকি। তারপর ওয়ারড্রোব চেক করতে শুরু করি। শুধু ওয়ারড্রোব নয়, ঘরের প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে চেক করলাম। কিন্তু কোথাও কোনো পিস্তল অথবা বুলেট খুঁজে পেলাম না। ভাবতেই পারছি না এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। এমনিতেই সারাদিন টেনশনের ওপর দিয়ে গিয়েছে, এসব তারই ফল। নিজেকে সামলে আবারও ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি রিসালাত ঘুম থেকে উঠে কান্না করছে, আর পারমিতা ওকে শান্ত করার চেষ্টা করছে। যে মানুষটা অন্যের বাচ্চাকে এতটা ভালোবাসতে পারে, তার পক্ষে নিজের বোনকে খুন করা কি সত্যিই সম্ভব? কী লাভ হলো পারমিতার নিজের বোনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে? পারমিতা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে এত রাতে? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম তো রুমের পাশেই, কিন্তু আমি যে তোমায় সিঁড়ি বেয়ে ওপরে আসতে দেখলাম। আরে বাবা, জল খেতে গিয়েছিলাম। দেখো না, রিসালাত সেই কখন থেকে কান্না করছে, সামলাতে পারছি না কিছুতেই। আমার কাছে দাও, আমি দেখছি। পারমিতা রিসালাতকে আমার কোলে তুলে দিল। আমি ওকে নিয়ে ঘরের বেলকনির দিকে গেলাম। বাইরে তখন আলো ফুটেছে। রিসালাতের দিকে তাকিয়ে দেখি ও আবারও ঘুমিয়ে পড়েছে। রিসালাতকে নিয়ে একটা অদ্ভুত ভয় আর আতঙ্ক আমার মনে দানা বেঁধে আছে সেই সকাল থেকে। ওকে পারমিতার কাছে কিছুতেই একলা ছাড়তে মন চায় না। যে আমার স্ত্রীকে খুন করতে পারে, সে আমার ছেলের কোনো ক্ষতি করবে না, কে বলতে পারে? তাই এখন থেকে নিজের ছেলেকে যতটা সম্ভব সাবধানে রাখতে হবে। আর পারমিতা মিথিলাকে কেন খুন করিয়েছে, সেই রহস্যের সমাধান করতে হবে আমায়, এবং সেটা যত দ্রুত সম্ভব। নিজের স্ত্রীর অপরাধীকে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি, তাতে সে যেই হোক না কেন। সকালবেলা মিথিলার চোখের আড়াল হতেই আমি ওর ফোন থেকে সেই নম্বরটা টুকে নিলাম, যে নম্বর থেকে কল করে টাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমি আমার এক পরিচিত বন্ধুকে কল করি। রিফাত, কেমন আছিস? ভালো আছি দোস্ত, তুই কেমন আছিস? আছি কোনো রকম। তোর খবর কি? কতদিন ধরে কোনো খোঁজ খবর নেই। তা শুনলাম নতুন বিয়ে করেছিস নাকি? দোস্ত, এইগুলো নিয়ে পরে কথা হবে। ইমিডিয়েটলি তোর একটা হেল্প লাগবে আমার। হেল্প? কীরকম হেল্প বল? একটা নাম্বার দিচ্ছি তোকে, একটু ডিটেলস বের করে দিবি আমায়। ও, এই ব্যাপার। ঠিক আছে, বের করে দেব, কিন্তু আজ যে হবে না, 2 দিন সময় লাগবে। কোনো ব্যাপার না, এই হেল্পটুকু কর আমার, তারপর সব খুলে বলছি। রিফাতের সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। যাক, আমার কাজ কিছুটা হলেও এগিয়েছে। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধের উপর হাত রাখলো। পেছনে ঘুরে তাকাতে দেখি মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? সেই সকাল থেকে লক্ষ্য করছি তোর কোনো কাজে মন নেই, কেমন জানি একটা উদাস উদাস ভাব। মা, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বাবা, বল। আমি পারমিতাকে বিয়ে করে কোনো ভুল করলাম না তো? মানে, কি বলছিস এইসব বাবা? বিয়ে করে ভুল করেছিস মানে? মা, আমার মনে হয় এই বিয়েটা করে আমি একদম ঠিক করিনি। কোথাও একটা ভুল হয়েছে আমাদের। দেখ, তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কি এমন ভুল করেছিস তুই পারমিতাকে বিয়ে করে? বুঝিয়ে বল আমায়। সেইগুলো বলার সময় এখনো আসেনি মা। আর যখন সময় আসবে তখন বলতে হবে না, সব দেখতেই পাবে তোমরা। বাবা, তোকে জোর করে বিয়ে করিয়ে কি তোর প্রতি কোনো অবিচার করে ফেললাম আমরা? মা কাতর দৃষ্টিতে তাকিয়ে আমায় প্রশ্ন করে। মা, তোমরা যাই করো না কেন, জ্ঞান তো আমার জন্য কখনো খারাপ চাইবে না আমি জানি। কিন্তু কেউ একজন আছে যে এই পরিবারের ক্ষতি চায়। শুধু চায় না, সে অনেক বড় ক্ষতি করেছে আমাদের। কে, কি ক্ষতি করেছে? মিথিলা সেই দিন দুর্ঘটনাবশত মৃত্যু হয়নি, ওকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আমার কথা শুনে মা যেন আঁতকে উঠল। সে আমার কথা বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এইগুলো তুই কি বলছিস বাবা? খুন করা হয়েছে মানে? কে খুন করেছে আমাদের মিথিলাকে? সেটা জানতে যে আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। সময় হলো সবটা সামনে আসবে।
তবে এটা ঠিক, মিথিলাকে খুন করা হয়েছে, আর সেটা ওর কাছের মানুষই করেছে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। এরপর একটা জরুরি কাজে বাড়ির বাহিরে যাই, সেখান থেকে অফিসে ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল। ঘরের মেইন দরজায় নক করতে যাব, তখন লক্ষ্য করি দরজার ভেতর থেকেই খোলা। আমাদের বাড়ির মেইন দরজা কখনোই এইভাবে খোলা রাখা হয় না, এটা নিশ্চিত অসাবধানতা বশত ঘটেছে। দরজাটা খুলে আমি ভেতরে ঢুকলাম, তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাই। কিচেনের সামনে আসতেই রান্নাঘর থেকে মা আর পারমিতা কণ্ঠস্বর শুনতে পাই। মনে হচ্ছে ওরা দুইজন কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। আমি ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে গেলাম, শোনার চেষ্টা করি ওরা ঠিক কোন ব্যাপারে কথা বলছে। রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি পারমিতা মায়ের একটা হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। কি বলছেন এইসব আপনি মা? আপনার ছেলে আমাকে সন্দেহ করছে? পারমিতা মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। তোমার কথা সরাসরি বলেনি, তবে ও মনে করে ওর স্ত্রী খুন আর কেউ নয়, ওর কাছের একজনই করেছে। পারমিতা, আমার ভয় হচ্ছে অর্ণব বুঝে যায়নি তো মিথিলার খুন আর কেউ নয়, তুমি করিয়েছ। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এগুলো কি শুনছি আমি নিজের কানে? মা আগে থেকে জানতো মিথিলার খুন ওর বোন পারমিতা করিয়েছে? তাহলে কি এসবের ভেতরে পারমিতার সাথে সাথে আমার মাও জড়িত? মা আর পারমিতার কথাগুলো শুনে মাথাটা চক্কর দিয়ে উঠল আমার। এই পৃথিবীতে মায়ের পরে যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি, সে শুধুই মিথিলা। আর এই কথাটা মায়ের থেকে আর কেউ ভালো জানতো না। তাহলে মা আর ভালোবাসাকে কি করে শেষ হতে দিতে পারি? মিথিলার প্রতি কিসের এত রাগ ছিল তার? এটা আমাকে জানতেই হবে, আর সেটা যে কোনো প্রকারে। ইচ্ছে করছে মাকে গিয়ে এক্ষুনি জিজ্ঞেস করি, মা তুমি আমার ভালোবাসাকে কেন এভাবে শেষ হতে দিলে? আমার ছেলেটাকে কেন মা হারা করলে? কি ক্ষতি করেছিল তোমার মিথিলা? আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও মা। যদি মায়ের সামনে গিয়ে কথাগুলো বলে বলে নিজের মাথাটা ঠুকতে পারতাম, হয়তো একটু স্বস্তি পেতাম আমি। কিন্তু এক্ষুনি সেই উপায় নেই আমার। তবে তাই আমি আমার মাকে কিছুতেই ক্ষমা করব না। মিথিলার মৃত্যুর পেছনে ওর বোন পারমিতা ছাড়া যদি মায়ের সত্যি বিন্দুমাত্র ভূমিকা থেকে থাকে, তার শাস্তি মাকে পেতে হবে। কেউ নিজেদের কৃতকর্মের থেকে ছাড় পাবে না। কথাগুলো ভেবে আমি নিজের ঘরের দিকে চলে গেলাম। কাঁধের ব্যাগটা খুলে রাখতেই রিসালাত ঘুম থেকে জেগে উঠল। আমি ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিলাম। আমায় কাছে পেয়ে রিসালাতের কান্না মুহূর্তেই থেমে গেল। ওর মুখের দিকে তাকাতে কান্নায় চোখ দুটো ভেঙে আসতে লাগলো আমার। ছেলেদের কান্না মানায় না, কোথাও একটা শুনেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কথাগুলো অত্যন্ত নিরর্থক মনে হচ্ছে। একটা 6 মাসের শিশু, যার কিনা ঘুম ভাঙার পরে সবার আগে নিজের মাকে পাওয়ার কথা, আজ তাকে একলা অসহায়ের মতো কাঁদতে হচ্ছে। এত বড় পাপের শাস্তি সৃষ্টিকর্তা আমার স্ত্রী আর মাকে কি দেবে জানি না, কিন্তু আমি কি শাস্তি দেব মনে মনে ঠিক করে নিয়েছি। আমার চোখে দুফোঁটা জল রিসালাতের গায়ের ওপরে গিয়ে পড়ল। অমনি ও নড়ে চড়ে উঠল। যেই দিন প্রথম বাবা হয়েছিলাম, রিসালাতকে পেয়ে আমি অনুভব করতে পেরেছি আমার প্রাণটা যেন দুভাগে বিভক্ত হয়ে গেল। একটা ভাগ আমার ভেতরে, বাকিটা রিসালাত। আমি নিজেও জানি না নিজের প্রাণকে কোথায় লুকিয়ে রাখবো। আগে পারমিতার ভয় ছিল, কিন্তু এখন তার সাথে আমার মাও যুক্ত হলো। মা আমার স্ত্রীকে খুন হতে দিতে পারলো, আমার ছেলের ক্ষতি করতে হয়তো দুইবার ভাববে না। রিসালাতকে নিয়ে হাঁটতে হাঁটতে ছাদের উপরে গেলাম। আকাশটা চাঁদের রূপালি আলোয় ঝলমল করছে। রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়ালাম। আকাশের দিকে তাকাতেই ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ছোটবেলায় শুনেছিলাম মানুষ নাকি মরে গিয়ে আকাশের তারা হয়ে যায়, যদিও এই কথা কোনো ভিত্তি নেই, কিন্তু আজ মনটা অদ্ভুতভাবে সেই মিথ্যাটাকে সত্যি হিসেবে মানতে চাইছে। মিথিলা মারা যাওয়ার পরে যদি আকাশের তারা হয়ে থাকে, ও নিশ্চয় দেখতে পাচ্ছে আমায়। শুধু আমায় না, নিজের ছেলেকেও দেখতে পাচ্ছে। পরের দিন যখন রুমে বসে কিছু অফিসের কাজ করছি, আমার কাছে রিফাতের একটা ফোন কল আসলো। ফোনটা রিসিভ করতে রিফাত ওপাশ থেকে বলে ওঠে, দোস্ত, তোর কাজ হয়ে গিয়েছে, তোর নম্বরের ডিটেলস কালেক্ট করে ফেলেছি। কি বলিস দোস্ত, এত তাড়াতাড়ি? থ্যাঙ্কস রে। আর ধন্যবাদ জানাতে হবে না, তোকে মেসেজ করে পাঠিয়েছি, দেখে নে এক্ষুনি। কাল বিলম্ব না করে রিফাতের মেসেজ চেক করতে লেগে পড়লাম। লোকটার নামটা দেখে কেমন জানি একটু খটকা লাগলো আমার। সাহিত্য চৌধুরী, এই নামটা তো আমার এক পরিচিত, যার সাথে বহুদিন যাবৎ যোগাযোগ নেই আমার। তবে কি এই সেই সাহিত্য? নামটা দেখে আমার কৌতূহলের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল।
যদিও বাদবাকি ডিটেলস দেখে সেই রকম কিছুই মনে করতে পারছি না, কিন্তু এই নামটা আমার বড্ড চেনা। মিথিলার সাহিত্য চৌধুরীর সাহায্য নিয়ে আমার স্ত্রীকে খুন করেছে। সে হয়তো জানেই না যাকে খুন করেছে সে আমার স্ত্রী। যদি এই ব্যক্তি আমার সেই পরিচিত হয়ে থাকে, একজন ডাক্তার হয়ে পেশেন্টের প্রাণ নেওয়া, এই মানুষকে কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করা যায় না। আমার সবার আগে এই লোককে অবধি পৌঁছাতে হবে। তার মাধ্যমে হয়তো মিথিলা হত্যার রহস্যের কুলকিনারা মিলবে। বিকেলে বেলকনিতে বসে কিছু অফিসের কাজ করছিলাম। মিথিলা আমার সামনে একটা চায়ের কাপ নিয়ে হাজির হয়। আমি ওর দিকে একবার তাকিয়ে নিজের কাজে আবারও মনোনিবেশ করলাম। চাটা নাও। তোমার বিকেল তো আবার চা ছাড়া চলে না। আগে চলতো না, কিন্তু এখন চলে। মানে, কি বলতে চাইছো তুমি? আমার উত্তরে অবাক হয়ে পারমিতা প্রশ্ন করে। বলতে চাইছি, আগে যখন মিথিলা বেঁচে ছিল, ওর হাতে চা বা কফি ছাড়া আমার বিকেল সত্যিই কাটতো না। সময়ের সাথে সাথে নিজেকে চা বা কফি ছাড়াই মানিয়ে নিয়েছি। কিন্তু এখন আমি তো আছি। আপু যা করতে তোমার জন্য, আমি কি করতে পারি না? যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার নতুন করে অভ্যাস করতে চাই না। কে জানে, যদি কোনোদিন তুমি পাশে না থাকো, আবারও মুশকিলে পড়ে যাব আমি। আমার সাথে এরকম রহস্য করে কেন কথা বলছো? আমি তোমার পাশে কেন থাকবো না? আপু একটা দুর্ঘটনায় আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তোমার কি মনে হয় আমার সাথেও এরকম কিছু হবে? এ বাবা, আমি আবার কখন বললাম সেটা? যদিও কারোর সাথে কখন কি ঘটে বলা তো যায় না। আজকাল যা হচ্ছে চারদিকে, স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে, তো স্ত্রী স্বামীকে, আবার ভাই নিজের ভাইকে ছাড়ছে না, বোন বোনকে মেরে ফেলছে। আমার কথা শুনে পারমিতা যেন চমকে উঠল। আমি চমকানোর জন্য কথাটা বলেছি ওকে। নিজের মায়ের পেটের বোনকে খুন করে শান্তিতে ঘুমানো, এটা তো অন্যায়। পারমিতা মনে ধীরে ধীরে ভয়ের বীজ এমনভাবে বপন করে দেব যে ও চাইলেও পালিয়ে বাঁচতে পারবে না। পারমিতা চায়ের কাপটা রেখে বাইরের দিকে পা বাড়ায়। আমি ওকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করি, রিসালাত কোথায়? ও কি ঘুমিয়েছে? না, ঘুমায়নি, মায়ের কাছে আছে। আচ্ছা, একটু পরে নিয়ে এসো এখানে। পারমিতা হ্যাঁ বোধক উত্তর দিয়ে চলে গেল। আমি আবারও কাজ করতে লাগলাম। সকাল থেকেই পায়ের ব্যথাটা আবারও বেড়েছে। প্রায় 3 বছর আগে, যখন আমার বিয়ে হয়নি, বাড়ির সিঁড়ি থেকে অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়েছিলাম। তখন পায়ে ভীষণ চোট পাই। এখন পর্যন্ত সেই ব্যথা বয়ে বেড়াচ্ছি। যখনই পায়ের ওপর একটু বেশি চাপ পড়ে ব্যথাটা আরও বেশি অনুভব হয়। কাজ রেখে মাকে খোঁজার জন্য রান্নাঘরের দিকে গেলাম। সেখানে যে রিসালাতের জন্য খাবার তৈরি করছিল। কী রে বাবা, কিছু লাগবে? মা আমায় দেখে বলল, মা, পায়ের ব্যথাটা আবারও বেড়েছে, তোমার কাছে ওষুধ হবে? হ্যাঁ বাবা, কিন্তু ওষুধ তো আমার ঘরে। যাই, আমি এনে দিচ্ছি। না থাক, তুমি কাজ করো, আমি নিজে নিয়ে নিচ্ছি। তোমাকে যেতে হবে না এখন কষ্ট করে। এই বলে আমি মায়ের ঘরের দিকে গেলাম। কেন জানি না ব্যথাটা আজ একটু বেশিই বেড়েছে। সেদিন যে কেন না দেখে তৈলাক্ত সিঁড়িতে পা দিতে গিয়েছিলাম, সেই ভুলের ফল এখনও পেতে হচ্ছে। মায়ের ঘরে ঢুকে ওষুধ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ড্রয়ারের ভেতরে খুঁজলাম, সেখানেও নেই। না, ওষুধটা তো নিতেই হবে আমায়। ভালো করে চারদিকটা খুঁজতে লাগলাম। যেসব জায়গায় ওষুধ থাকার প্রশ্নই ওঠে না, সেই সব জায়গা খুঁজতে শুরু করি। মায়ের ওয়ারড্রোবের একটা বক্সের ভেতরে যেখানে বহু পুরনো জিনিসপত্র ফেলে রাখা আছে, সেটাও খুঁজতে শুরু করি। হঠাৎ আমার চোখটা একটা জিনিসের ওপর আটকে গেল। জিনিসটাকে ওয়ারড্রোবের ভেতর থেকে বের করে আনলাম। একটা পয়জনের শিশি। সেই বিশেষ শিশি যা আজ থেকে বেশ কয়েক মাস আগে আমাকে দেওয়া হয়েছিল। তবে কে দিয়েছে কেউ কিচ্ছু জানতে পারেনি। এখন বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান চলছিল। এত মানুষের ভেতরে আসল অপরাধীকে কেউ শনাক্ত করতে পারেনি। কিন্তু সেই পয়জনের শিশি মায়ের কাছে কেন? হঠাৎ কেন জানি সব কিছুর হিসেব দুয়ে দুয়ে 4 হয়ে মিলতে লাগলো আমার কাছে। সিঁড়িতে ইচ্ছাকৃত তেল ফেলে রাখা, আমার অ্যাক্সিডেন্ট, তখন তো বাড়িতে বাইরের কেউ ছিল না। আর মাকে সন্দেহ করার চিন্তা কারোর স্বপ্নেও আসেনি। কিন্তু আজকের এই বিষ, তার মানে এসব মায়েরই কাজ। মা শুধু মিথিলার খুনের সাথে জড়িত নয়, আমাকে খুন করার পরিকল্পনা তার আগে থেকেই, যা এখনও মা মনে পুষে রেখেছে। কি খুঁজে পেলি? ওষুধ? কি করছিস এতক্ষণ? মা আমাকে নিচ থেকে জিজ্ঞেস করে। না, পাইনি, তবে খুঁজছি। আর খুঁজতে হবে না, ওষুধ নেই, থাকলে এতক্ষণে ঠিক পেয়ে যেতি। এবার নিচে চলে আয়। আমি বিশেষ শিশিটা আবারও জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা আমাকে দেখে ডেকে বলতে লাগলেন, এতক্ষণ কি করছিস আমার ঘরে? একটা ওষুধ খুঁজতে এত সময় লাগে নাকি?
কি করব বলো, খুঁজে পাচ্ছিলাম না যে কিছুতেই। আচ্ছা, আমি তাহলে বাইরে গিয়ে নিয়ে আসছি। এই অবস্থা যেতে পারবি? তুই না পারলে বল, কেয়ারটেকারকে পাঠাবো। না, ঠিক আছে, আমি পারবো। এত টেনশন করো না তো আমায় নিয়ে। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ওষুধ কেনার জন্য। তখন সন্ধ্যা 7টা। চারদিকটা অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে, সাথে ঠান্ডা বাতাস। শীতের ভেতরেও বৃষ্টি নামবে নাকি কে জানে। এমনিতে দেশের বিভিন্ন জায়গায় নাকি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, নিউজে দেখছিলাম। আমাদের এদিকেও তাই হবে মনে হচ্ছে। আমাদের গলির ফার্মেসিটা কোনো কারণে বন্ধ, তাই বাইরের দিকে আসতে হলো বাধ্য হয়ে। একটু পরে আমার ধারণাকে সত্যি প্রমাণ করে আকাশ থেকে অঝোরধারায় বৃষ্টি নামলো। এত বৃষ্টি আমি শীতকালে কখনো দেখিনি। দৌড়ে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়ালাম। কিন্তু বৃষ্টি তো আর বাদ মানছে না, সে তার আপন গতিতে ঝরে চলছে। আমার অর্ধেক শরীর ভিজে একাকার, ঠান্ডায় পুরো শরীর জমে যাওয়ার উপক্রম। ঠিক তখন একটা জিপের ফ্ল্যাশ লাইট এসে পড়লো আমার ওপর। গাড়িটা এসে আমার সামনে দাঁড়ায়। তারপর আমায় ইশারা করে কেউ ভেতরের দিকে ডাকতে লাগলো। বৃষ্টির কারণে তার চেহারা দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে এইটুকু বুঝতে পেরেছি সে আমাকে ইশারা করে ডাকছে। আমি দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠলাম। সিটের ওপরে বসতেই সে একটা টাওয়াল এগিয়ে দিল আমার দিকে। আমি হাত বাড়িয়ে নিলাম। আপনি ভিজে গেছেন, টাওয়ালটা দিয়ে নিজের ভেজা শরীর মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি আমার ভেজা শরীর টাওয়াল দিয়ে মুছতে মুছতে বললাম, থ্যাঙ্কস ম্যাডাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। না কখনো আগে দেখেছি এই এলাকায়। কোথায় থাকেন আপনি? আমি একটা মেয়ে, আর আপাতত এই দেশেই আছি। আপনি কোনো পুরুষ লোক নন, সে আপনাকে দেখেই যে কেউ বুঝতে পারবে। আর আপনি যে এ দেশে থাকেন সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। ও, তার মানে আমার নাম ধাম জিজ্ঞেস করছেন? বেশ, বলছি তাহলে। আমার নাম দোয়া রহমান জান্নাত। আপনি আমায় দোয়া বা জান্নাত যে কোনো একটা নামে ডাকতে পারবেন। তবে আমি জান্নাত নাম ডাকলে বেশি খুশি হব, কারণ এই নামটা আমার নিজের দেওয়া। দোয়া নামটা কেমন জানি সেকেলে সেকেলে লাগে। কি করব বলুন, দাদার দেওয়া নাম একেবারে ফেলেও তো দিতে পারি না। মেয়েটার কথা শুনে পুরো অবাক হয়ে যাচ্ছে আমি। একটা সাধারণ প্রশ্নের উত্তরে কেউ এত কথা বললে কি করে? প্লিজ প্লিজ, এবার থামুন। এত কিছু জানতে চেয়েছি আমি আপনার কাছে। অদ্ভুত তো। আর আপনি নিজের নাম জান্নাত কেন জাহান্নাম রাখুন গে, তাতে আমার কি? ওয়েট, আমি কথার ভেতরে আগ বাড়িয়ে ঢুকে পড়া একদম পছন্দ করি না। তার মানে এখনো শেষ হয়নি আপনার বলা? কি করে হবে? আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন, আমার নাম আর ধাম। নামটা তো বললাম, ধামটা মানে আমি কোথায় থাকি সেটা কে বলবে? থাক, আমি শুনতে চাই না। বলতে হবে না আমায়। বলতে হবে না বললেই হলো। যখন জানতে চেয়েছেন, আমি যে উত্তর রেডি করে রেখেছি পেটের ভেতরে, এখন সেগুলো না বলতে পারলে বদহজম হয়ে যাবে যে আমার। আচ্ছা বলুন, শুনছি। আমি এই শহরেই থাকি, আগে উত্তরা থাকতাম, এখন ওই ধানমন্ডি। আমার একটা পার্লারের বিজনেস ছিল জানেন তো। উত্তরাতে চলছিল না খুব একটা, পরে ধানমন্ডি চলে আসলাম একটা ফ্রেন্ডের সাজেশনে। এখানে এসে আমার ব্যবসায় পুরো লালবাতি। বাধ্য হয়ে অফ করে দিতে হয়েছে পার্লারটা। প্রথম প্রথম খুব ডিপ্রেশনে ছিলাম এইসব নিয়ে। পরে ভেবে দেখলাম, লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই। সো চিল, এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। কথার জ্বালায় যে মুখে পোকা বসা দেয় মানুষ তো দূরের কথা, কিভাবে চলবে বিজনেস। ইচ্ছে করছিল মুখের উপরে কথাটা বলে দিই, কিন্তু যাই হোক না কেন, সে আমাকে এরকম একটা বিপদের মুহূর্তে হেল্প করেছে, তাই মনের কথা মনেই চেপে রাখলাম। ও আচ্ছা, তা কি করা হচ্ছে এখন? পড়াশোনা শেষ, চাকরি বাকরি করি না, কিছুই করি না বলতে পাইনি। ইন্টারভিউ দিয়েছিলাম 4-5 জায়গায়, কাজ হলো না। দেখুন, আমি চাইলে কিন্তু বলতেই পারতাম যে আমি ইচ্ছে করে জব নিচ্ছি না, বা আরও অনেক কিছু। সেটা বলিনি, কারণ আমি বানিয়ে বানিয়ে কথা বলা একদম পছন্দ করি না। মেয়েটার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি, একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে। এরপর থেকে ভেবেচিন্তে কথা বলতে হবে এর সাথে। খেয়াল করলাম আমাদের গাড়িটা বেশ খানিকটা দূরে এগিয়ে এসেছে। আমি তাকে পেছন থেকে ডাক দিয়ে বললাম, আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে আবার। এই বৃষ্টির ভেতরে বাসায় কি করে ফিরবেন? আর যদি আপনার একান্ত এই রাতের ভেতরে ভিজতে ইচ্ছে করে, তাহলে নেমে যেতে পারেন। তাহলে আপনিই বলুন, এখন কি করা উচিত আমার? আমার বাসায় যেতে আপনার কোনো আপত্তি আছে? সেটা কি করে হয় দোয়া ম্যাডাম? আমি আপনাকে চিনি না জানি না, এইভাবে হুট করে আপনার বাড়িতে চলে যাব? এই যে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাকে জান্নাত নামে ডাকলে বেশি খুশি হব। শুনুন, আপনাকে খুশি রাখার দায়ভার আমি নিয়ে রাখিনি।
আর আমি আপনাকে দোয়া নামেই ডাকবো, ঠিক আছে? আচ্ছা, সেটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি আমার বাড়িতে যেতে ভয় কেন পাচ্ছেন? কি মনে হচ্ছে আমি আপনার কোনো ক্ষতি করে দেব? সব ব্যাপারে একটু বেশি না বুঝলে হয় না? কখন বললাম আমি যে আপনি আমার ক্ষতি করে দেবেন? আপনি আমায় নিজের বাড়িতে নিয়ে যাবেন ভালো কথা, বাকি লোকজনদের হ্যান্ডেল করবেন কি করে? আমার বাড়িতে আমি ছাড়া বর্তমানে কেউ নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমার মনে হয় না এটা ছাড়া আর কোনো অপশন আছে আপনার কাছে। দুর্ভাগ্যজনকভাবে নেই। কিছুক্ষণ পরে গাড়িটা এসে দোয়ার বাড়ির সামনে থেকে নামলো। আমরা দুজন গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকলাম। দোয়া আমার ড্রয়িং রুমে বসে ভেতরে চলে গেল। একটু পরে ওর হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসে। আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন, আমার বাসায় পোশাক আছে। এই যে বললেন আপনি ছাড়া কেউ থাকে না এখানে, পুরুষ মানুষদের পোশাক পেলেন কোথা থেকে? এখন থাকে না বলেছি, আগে থাকতো না বলিনি। পোশাকগুলো আমার ভাইয়ের, ও একটা কাজে শহরের বাহিরে আছে, তাই বলুন। কিন্তু আমি ঠিক আছি। যেটুকু ভিজেছিল পথে আসতে আসতে শুকিয়ে গিয়েছে। যাক ভালো। চাটা খেয়ে নিন, বেশি করে আদা দিয়ে নিয়ে এসেছি। এই একটা কাজ খুব ভালো করেছেন দোয়া। আমি এমনিতে আদা দেওয়া চা খুব পছন্দ করি। ও নিজের মনের অজান্তেই আমার ভালো লাগাটা বুঝে গেল। দোয়ার চা নিয়ে আমার বিপরীত দিকে সোফাটায় বসে পড়েছে। আপনি এরকম কেন? এত কষ্ট করে চা বানিয়ে আনলাম আপনার জন্য, একটা কমপ্লিমেন্ট তো দিবেন। হায় আল্লাহ, এ কেমন মানুষ! নিজে কাজ করে আবার নিজেই সেধে কমপ্লিমেন্ট চাইছে। খুব ভালো হয়েছে, হয়েছে, এখন এটা না বললেও চলবে। কথাটা আগে বললে বেশি খুশি হতাম। আপনি তো আবার আমাকে খুশি রাখার দায়িত্ব নিয়ে বসে নেই। কখনোই বা ভাববেন আমার কথা? আমি ভুলে গিয়েছিলাম কথাটা। কথা শুনে ইচ্ছে করছে চা শুদ্ধ কাপটা মুখের উপর ছুঁড়ে মারি। এমন বিরক্তিকর মানুষ আমি আমার গোটা জীবনে দেখিনি। কোনো মতে কাপটা শেষ করে বললাম, আমার কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। বৃষ্টি থামলে বেরোতে হবে আমায়। দেরি হচ্ছে নাকি আমাকে ভয় পাচ্ছেন? অবশ্য আপনি যে একটা ভিতুর ডিম চেহারা দেখে বুঝতে পেরেছি আমি। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার বাড়িতে ফেরাটা সত্যিই ভীষণ জরুরি। সেখানে আমার ছেলে আপনার জন্য অপেক্ষা করছে, তাই তো? খুব চিন্তা হচ্ছে বুঝি নিজের ছেলের জন্য? দোয়া আমার মুখ থেকে কথাটা টেনে নিজ থেকে বলে উঠল। আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমার যে ছেলে আছে, আর আমি তার জন্য টেনশন করছি, সে জানলো কি করে সেটা? এটা জানা তো দোয়ার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই ওয়েট ওয়েট, কি বললেন আপনি আমি আমার ছেলের জন্য টেনশন করছি? আপনি কি করে জানলেন আমার ছেলে আছে? এটা না হয় সাসপেন্স হিসেবেই থাকুক। ছেলের জন্য টেনশন করছেন এটা ঠিক কিনা আগে বলুন। আপনি আগে বলুন আমার ছেলে আছে, এটা কি করে জানলেন আপনি? না, আমি আপনাকে আজকের আগে চিনতাম না। আমি আপনাকে আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি। তাহলে কি করে জানলেন আপনি আমার ছেলে আছে? আমার কথা শুনে দোয়া হো হো করে হেসে উঠল। ওর এই বিরক্তিকর হাসি আমার মেজাজ আরও বেশি বিগড়ে দিচ্ছে। প্লিজ বি সিরিয়াস। আমি নিশ্চয় হাসার মতো কোনো প্রশ্ন করিনি আপনাকে। হাসার মতো প্রশ্ন করেননি তো কি করেছেন? আমার ওপরে এত হম্পিতম্পি করার আগে নিজের ফোনের ওয়ালপেপারের দিকে চেয়ে দেখুন। আমি ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখি রিসালাতের ছবিটা স্ক্রিনের উপরে ভেসে আছে। এবার বুঝলেন তো কেন হেসেছি আমি? আর আপনিও না, পুরো বাচ্চাদের মতো করছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এটা যে আমার ছেলে সেটা কি কোথাও লেখা ছিল? আমি জাস্ট গেস করেছি, আর দেখুন মিলেও গেল। আপনার ছেলেটা পুরো কিউটের একটা ডিব্বা। নিশ্চয় আপনার ওয়াইফের মতো দেখতে হয়েছে। ও দেখতে ওর মায়ের মতোই অনেকটা। আমার কোনো কিছুই পাইনি। আপনার ওয়াইফও খুব সুন্দরী তাহলে বলতে হয়। হ্যাঁ, ছিল এক সময়। ছিল মানে? এখন কি আর নেই? এটা আবার কেমন কথা? তার মানে এখন আর তাকে সুন্দরী মনে হয় না আপনার? আসলে সব পুরুষেরাই এমন। বউদের প্রথম প্রথম সবার কাছে বিশ্ব সুন্দরী মনে হয়, কিন্তু পরে ওহ শাট আপ। আপনি নিজের মুখটা প্লিজ বন্ধ রাখবেন। কেন? সত্যি কথা বললাম বলে। আমার ওয়াইফ আর বেঁচে নেই। ছেলে জন্মানোর সময় একটা দুর্ঘটনাও মারা যায়। বুঝতে পেরেছেন এবার? দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কোনো কথা না বলে চায়ের কাপ দুটো নিয়ে কিচেনের দিকে চলে যায়। আমি সোফা থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমের কাচের জানালার পাশে দাঁড়ালাম। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানালাটা খুলে দিতেই বৃষ্টির ফোঁটা ছিটকে এসে আমার গায়ের উপরে পড়তে লাগলো। এখনো স্পষ্ট মনে আছে, এমন একটা বৃষ্টিস্নাত দিনে আমার আর মিথিলার বিয়ে হয়েছিল। আমাদের ফুলশয্যার রাতের আবহাওয়াটা আজকের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
আর সেই রাতেই রিসালাত এসেছিল আমাদের ভেতরে। আমার আর মিথিলার প্রথম প্রণয়ের ফসল রিসালাত। এই কারণে ওর প্রতি হয়তো আমার স্বাভাবিকের থেকে একটু বেশি দুর্বলতা। একটু পরে আমি আমার কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম। পেছন ফিরে দেখি দোয়া দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে? আমি প্রশ্ন করলাম। না জেনে আপনাকে হার্ট করার জন্য দুঃখিত। দেখুন, আমার বাইরে থেকে দেখতে যেমন মনে হয়, আমি মানুষটা কিন্তু অন্যরকম। অন্যের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একটা অনুভূতি সৃষ্টিকর্তা আমায় দিয়েছেন। আরে আপনি শুধু শুধু দুঃখ প্রকাশ কেন করছেন? আপনি আপনার কোনো কথায় কিছু মনে করেননি? তাহলে এভাবে মন খারাপ করে বসে আছেন যে? বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু এখনো জানাই হলো না আমার। আমি অর্ণব জামান। আর আমি আপনার কারণে মন খারাপ করিনি। নিজেকে কোনো কারণে দোষী ভাবার কারণ নেই। ওহ, বুঝেছি। নিশ্চয় ওয়াইফের কথা মনে পড়েছে। দেখুন, আমি আপনার ওয়াইফের কথা তুলে মনটা খারাপ করে দিলাম। সেক্ষেত্রে দোষটা কিন্তু আমারই। ভারী অদ্ভুত মানুষ তো আপনি। বলেছি তো আপনার কোনো দোষ নেই। তারপরও তার দায় নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আর এটা এমন কোনো ব্যাপার না। আমার মৃত স্ত্রীর কথা এরকম মাঝে মধ্যে মনে পড়ে। ইনফ্যাক্ট আমি কখনো ভুলতে পারি না ওকে। সেটাই স্বাভাবিক। আমার দুজনের কথার পর্ব শেষ না হতেই বৃষ্টি নিজের পাট চুকিয়ে নিয়েছে। এখন আর বাইরের বৃষ্টির ফোঁটা জানালা দিয়ে এসে আমার গায়ের ওপর পড়ছে না। দোয়াকে বললাম, এই দেখুন বৃষ্টি থেমে গেছে, এখন বাসায় যেতে হবে আমায়। আমার বাচ্চা জানি না কি করছে এখন। আপনার কি মাথা খারাপ? এখন কয়টা বাজে দেখেছেন? রাত 11টা। এত রাতে কি করে বাসায় যাবেন আপনি? আর তাছাড়া যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। এত কিছু ভাবলে চলবে না আমাকে বাসায় যেতে হবে। আমার বাচ্চা একলা আছে। একলা কোথায় আছে? আপনার বাড়ির অন্যান্য লোকজন কি কেউ নেই বাসায়? সেটা তো আরও বেশি ভয়ের কারণ। মানে, আপনার কথা বুঝলাম না ঠিক। এত কিছু বুঝতে হবে না আপনাকে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, ব্যাস। এই বলে আমি বেলকনি থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখন ফোনটা বেজে উঠল। যা ভয় পেয়েছিলাম তাই। এবার পারমিতাকে কি জবাব দেব আমি? যাই হোক, ফোনটা রিসিভ করলাম। অর্ণব, তুমি কোথায়? এতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি তোমায়। ফোন বন্ধ করে রেখেছিলে কেন? ফোন বন্ধ করে কেন রাখবো? নেটওয়ার্ক কাজ করছিল না হয়তো। বাইরের আবহাওয়া কেমন দেখতেই তো পাচ্ছ। আচ্ছা, তুমি কোথায় এখন? সেটা তো বলবে। আমি আছি একজনের বাসায়। কার বাসায়? কি বলছো কি তুমি? পরে বলছি সব। আগে বলো রিসালাত কি করছে? ও কান্নাকাটি করছে না তো? হ্যাঁ, কান্নাকাটি তো করছিল। এই কিছুক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। যাক, ওর খেয়াল রেখো তুমি। আমি এক্ষুনি বাসায় ফিরছি। অর্ণব, তুমি এত রাতে বাসায় কি করে ফিরবে? কটা বাজে খেয়াল করেছো? তাহলে কি করবে এখন? আচ্ছা, তুমি কোথায় আছো সেটা তো বললে না। আমি একটা বন্ধুর বাসায় এসেছি। অবশ্য ও যেতে দিতে চাইছে না এত রাতে ঝড় বৃষ্টির ভেতরে। বাধ্য হয়ে পারমিতাকে মিথ্যে বলতে হলো। এই সময় আমি কোনো মেয়ের সাথে আছি এটা পারমিতা বা মা কেউ ভালোভাবে নেবে না। তোমার আবার কোনো বন্ধু? যাই হোক, তুমি একটা কাজ করো, সকাল সকাল চলে এসো। এত রাতে বাইরে বেরোতে হবে না। তুমিও বলছো এই কথা? পারমিতা ফোনটা রেখে দিল। ইতিমধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কে ছিল ফোনে? আর কি বলল? দোয়া পেছন থেকে আমায় প্রশ্ন করে। আমার নতুন ওয়াইফ পারমিতা। ও একই কথা বলছে আপনার মতো। দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। প্রথমে কিছু বুঝতে না পারলেও আমি আবারও বিয়ে করেছি এটা জানতে পারায় ও অবাক হওয়ার কারণ বেশ ভালো বুঝতে পারলাম। ঠিক আছে, আমি আপনার বিছানা রেডি করে দিচ্ছি, এসে ঘুমিয়ে পড়ুন। দোয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার জন্য বিছানা রেডি করতে চলে যায়। ওর সামনে ভীষণ লজ্জায় পড়ে গেলাম আমি। না জানি মনে মনে কি ভাবছে। স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করা কি সত্যি অন্যায়? এতে কি সত্যি আগের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়? কই, আমার তো এমনটা মনে হয়নি কখনো। আমি বিয়েটা করেছিলাম শুধু আমার বাচ্চার জন্য আর বাবা মায়ের জোরাজুরিতে। এর বাইরে আর কোনো মোহ ছিল না আমার। কিন্তু সেটা কি করে বোঝায় জান্নাতকে? কি দায় পড়েছে? এমনিতেই এই রাতটা তার সাথে আমার শেষ সাক্ষাৎ। জানি না এরপর আর কোনোদিন দেখা হবে কিনা। একটু পর দোয়া আমায় ডাক দিল। আমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। দোয়া ওর রুমের দিকে চলে যায়। ঘরের লাইটটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই আমার। রাতে 12টার দিকে দোয়ার কাছে একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। যা বলেছিলাম ঠিকঠাক করতে পেরেছো তো? হ্যাঁ পারমিতা ম্যাম।
আমি আপনার হাজবেন্ডকে কথার জালে ফুলিয়ে নিজের বাসায় নিয়ে এসেছি। গুড জব। সেটা আমি অর্ণবের কাছে শুনেই বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো তুমি। আচ্ছা ম্যাম, আমি রাখছি। এখন অর্ণবের ঘুম ভেঙে যেতে পারে যে কোনো সময়। রাখি মানে? যে কাজটা বলেছি সেটা কখন হবে? আজ রাতের ভেতরই শেষ করে দাও ওকে। এই সুযোগ আর কোনোদিন হাতে আসবে না আমার। আচ্ছা ঠিক আছে, আশা করি আজ রাতের ভেতরেই আপনার কাজ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আজকে রাতের ভেতরেই কাজটা হওয়া চাই। একটু ভেবে দেখো, অর্ণব যে আজ তোমার সাথে আছে এটা আমি, তুমি আর অর্ণব ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওকে মেরে লাশটা লুকিয়ে রাখলে কেউ খুঁজে বের করতে পারবে না। সেসব না হয় বুঝলাম, কিন্তু ওনার মা, সে তো হন্য হয়ে খুঁজবে নিজের ছেলেকে। তখন কি করবেন আপনি? সেটা আমি দেখে নেব। তোমাকে যে কাজটা করেছি সেটা করো। আমি কিন্তু সকালবেলা কোনো এক্সকিউজ শুনবো না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে নিজের কাজ শেষ করছি। পারমিতা কথা শেষ না করতে রিসালাত জেগে উঠল। উঠেই কাঁদতে লাগলো ও। ফোনটা রেখে পারমিতা এগিয়ে যায় ওর দিকে। দুধের ফিটারটা ওর মুখের কাছে নিয়ে পরক্ষণে ফিরিয়ে আনলো। এত রিসালাত আরও জোরে জোরে কান্না জুড়ে দিল। কি হয়েছে বাবু? খুব খিদে পেয়েছে তাই না? একটু সহ্য করো, কারণ এখন থেকে যেটা চাইবে সেটা যে পাওয়া হবে না তোমার। তাই অভ্যাস করা শুরু করো। এই পৃথিবীতে যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসে তোমায়, তাকে আমার লোক চিরতরে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এরপর আর কে টেক কেয়ার করবে তোমার? আমি ছাড়া যে আর কেউ থাকবে না। তোমার মাকে মেরেও যে রাগ আমি মেটাতে পারিনি, সেটা তোমার দ্বারা পূরণ করব। একটু পরে ঘরের ভেতরে মা ঢুকে পড়ে। মা পারমিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি বৌমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাচ্চাটা কান্না করছে, দেখতে পাচ্ছ না নাকি? দেখতে তো পাচ্ছি মা, কিন্তু কি করব বলো? আমাকে তো ভালো লাগে না ওর। এই বয়সেই বুঝে গেছে যে সৎ মা হই আমি ওর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো একটা বাচ্চার নামে? ওর কি এতই বুঝ হয়েছে? আমি তো পারছি না, আপনিই সামলান। হ্যাঁ, এই কারণেই তো তোমায় এই বাড়ির বউ করে এনেছিলাম। দিন দিন তোমার আচার ব্যবহার দেখে অবাক না হয়ে পারছি না বৌমা। এই আপনি যান তো এখান থেকে। নিজের নাতিকে নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যান। নিতে পারছি না আপনাদের কাউকে। মা রিসালাতকে কোলে তুলে নিয়ে চলে গেল। পারমিতা রাগবশত রিসালাতের ফিডারটা তুলে ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারে। ভুল করেছি, চরম ভুল করেছি। উচিত ছিল দুধের সাথে বিষ মিশিয়ে দেওয়া। বাপের সাথে ছেলেও পরপারের টিকিট কাটা হয়ে যেত। শেষে কিনা এই মহিলার কাছেও কথা শুনতে হচ্ছে। কত প্ল্যান করলাম অর্ণবের কাছে এই মহিলাকে খারাপ প্রমাণ করার জন্য, কিন্তু অর্ণব, ওর ভেতরে কোনো প্রতিক্রিয়াই নেই। নয়তো সেই দিন কিচেনে নিজের মায়ের আর আমার কথাগুলো যা ওই মহিলাকে কায়দা করে বলতে বাধ্য করেছিলাম। তারপর ড্রয়ারে আমার রেখে দেওয়া বিশেষ শিশি, যা বিয়ের দিন আমি নিজের হাতে মিশিয়ে দিয়েছিলাম ওর খাবারে। এসব দেখেও চুপ রইল কি করে? ওর মনে কি একটিবারের জন্যেও সন্দেহ হয়নি সব কিছুর পেছনে ওর মা আছে? মাই ওর ক্ষতি করছে। যাই হোক, আজকের পরে এমনিতেও আর কোনো কিছু ভাবার মতো অবস্থা থাকবে না ওর। দোয়া এতক্ষণে হয়তো নিজের কাজ করে ফেলেছে। এখন শুধু অপেক্ষা সকাল হবার। গুড বাই অর্ণব। যাও নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো গিয়ে। আর আমার প্রতি কৃতজ্ঞ থেকো। এত বড় একটা সুযোগ আমার দয়াতেই কিন্তু পেলে তুমি। এই বলে পারমিতা হেসে উঠল। ওর অট্টহাসির শব্দে পুরো ঘর আনন্দিত হয়ে ওঠে। এদিকে দোয়া একটা ধারালো ছুরি নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ঘরের দরজাটা খোলা রেখে ঘুমিয়েছিলাম। ও ধীরে ধীরে এসে আমার বিছানার সামনে দাঁড়ায়। তারপর নিঃশব্দে বিছানার ওপরে উঠতে লাগলো। ধারালো ছুরিটা আমার বুক বরাবর তাক করে ধরে। ওর নিঃশ্বাস ক্রমে দ্রুত থেকে দ্রুতর হচ্ছে। জীবনে প্রথম কারোর প্রাণ নিতে চলছে, তাই কাজটা খুব সহজ হবে না, এটা স্বাভাবিক। ছুরির অগ্রভাগ আমার টি-শার্ট স্পর্শ করতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলেই দেখি দোয়া বসে আছে আমার সামনে। ও তৎক্ষণাৎ ছুরিটা সরিয়ে ফেলল। আমি ঘুম ঘুম অস্পষ্ট স্বরে বলে উঠলাম, এ কি দোয়া, তুমি এত রাতে এখানে কি করছো? কিছু না, কিছু না, এমনি। তোমার হাতে কি ওটা? একটু দেখো তো আমি। কিছু না আমার হাতে। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো তুমি। আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকালে। দেখাও আমায় কি আছে হাতে। আর তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো বলো? কেন এসেছি জানতে চাও? বলছি তবে। আমি ভালোবাসা পেতে এসেছি তোমার। তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। এই বলে দোয়া আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। ওর ঠোঁটটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসে। একদম ঠিক হচ্ছে না কিন্তু।
তুমি এগুলো করতে পারো না আমার সাথে। আমি একজন বিবাহিত পুরুষ, একটা বাচ্চা আছে আমার। এসব সম্ভব নয় আমার দ্বারা। আমি কোনো কিছু শুনতে চাই না, শুধু তোমাকে চাই আজকের জন্য। প্লিজ আপন করে নাও আমায়, প্লিজ অর্ণব। দোয়া ইতিমধ্যে তার হাতটা আমার টি শার্ট ভেদ করে বুকের উপরে নিয়ে গিয়েছে। ওর কোমল হাতের স্পর্শে আমি যেন হারিয়ে যেতে লাগলাম। উত্তেজনায় চোখ দুটো বন্ধ হয়ে আসে আমার। একটু পরে হঠাৎ সব কিছু কেমন জানি থেমে গেল। চোখ মেলতেই দেখতে পাই কেউ নেই আমার সামনে। আমার বুঝতে বাকি রইল না দোয়া সুযোগের ব্যবহার করে পালিয়ে গিয়েছি। ও যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিল সেটা পূরণ করতে পারেনি। জানি না মাঝরাতে ঘুমটা না ভাঙলে কি হতো আমার সাথে। কিন্তু ও এত রাতে আর এভাবে কেন আসলো আমার কাছে বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল আমার। স্ক্রিনের দিকে তাকাতেই চোখের ঘুম নিমিষে উধাও হয়ে গেল আমার। দোস্ত, বল, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ পেরেছি, সেই কারণে তোকে ফোন করা। আমি জানতাম ঠিক একটা ভালো নিউজ পাবো তোর কাছ থেকে। আচ্ছা, তুই ঠিকানাটা নোট করে রাখ। আমি বলছি, এক বন্ধুর মারফত সাহিত্য চৌধুরীর বর্তমান ঠিকানাটা জোগাড় করেছি। এ সেই ডাক্তার যে মিথিলাকে পুড়িয়ে মেরেছিল। একে হাতে নাতে ধরতে পারলে আমার অনেক রহস্যের সমাধান হবে। তাই সিদ্ধান্ত নিলাম আজ বাসায় না গিয়ে ওর কাছে যেতে হবে। যা হবার তারপরেই হবে। বাথরুম থেকে হালকা ফ্রেশ হয়ে রুমের বাইরে পা বাড়াতে দোয়া এসে সামনে দাঁড়ালো। আমি বেশ বিরক্ত হই ওর উপস্থিতিতে। পথ ছাড়ো, আমাকে যেতে হবে। আমাকে না জানিয়ে এভাবে চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু এটাকে তো চলে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। যদি আপনার তাই মনে হয় তবে হ্যাঁ পালিয়ে যাচ্ছি আমি। কারণ আপনি মানুষটা একদম সুবিধার নন। কেন, কি করেছি আমি? লজ্জা নেই আপনার? কাল রাতে নোংরামি করতে এসেছিলেন, ভুলে গেলেন আর সেগুলো? কি নোংরামি করেছি আমি আপনার সাথে? রাতে চুপি চুপি একটা পুরুষের বিছানায় উঠে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করাকে যদি নোংরামি মনে হয় না, সেটা আপনার মেন্টালগত সমস্যা, আমার নয়। এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার মহা সর্বনাশ করে দিয়েছি। আমি আপনার সাথে আর একটাও কথা বলতে চাই না। এবার দয়া করে আমাকে আমার পথে ছেড়ে দিন। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। দোয়া আমার পেছন পেছন আসতে লাগলো। সিঁড়ি, তারপর ড্রয়িং রুম পেরিয়ে মেইন দরজার দিকে পা বাড়াতেই দোয়া পেছন থেকে বলে উঠল, আমিও আপনার সাথে যেতে চাই, প্লিজ নিয়ে যান আমায়। আপনি আমার সাথে কোথায় যেতে চান? আমার বাড়িতে। না, আপনি এখন যেখানে যাচ্ছেন। আমি কোথায় যাচ্ছি আপনি জানলেন কি করে? আমি আপনার বন্ধুর সাথে কথা বলা সব কথা শুনেছি। আপনি সেখানেই যাচ্ছেন যেখানে আপনার স্ত্রীর মৃত্যুর রহস্যের সমাধান মিলবে, তাই তো? হুম, একদম তাই। কিন্তু আমার ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন জানতে পারি? সেটা না হয় পরে জানতে পারবেন। আগে আমায় আপনার সাথে নিয়ে চলুন। কথা দিচ্ছি আপনার স্ত্রীর অপরাধীকে শাস্তি পাইয়ে দিতে আমি নিঃস্বার্থ সাহায্য করব আপনার। আর কেউ আমাকে নিজের ইচ্ছে অনুসারে পরিচালিত করতে পারবে না। এবার যা করার আমি শুধু নিজের জন্য করব। আপনার এত কথার অর্থ বুঝতে পারছি না আমি। তবে আমার মন থেকে সাহায্য করতে চাইলে নিঃস্বার্থভাবেই করতে হবে। কারণ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। বুঝতে পেরেছেন তো? আমার সম্মতিতে দোয়া ভীষণ খুশি হলো। এরপর গাড়িতে করে আমি আর দোয়া সাহিত্য চৌধুরীর ঠিকানার উদ্দেশ্য। দোয়া চুপ করে গাড়ির এক কোণায় বসে আছে। ওর এই নীরবতা দেখে কিছুটা অবাক হলাম আমি। কি ব্যাপার, তুমি কি কথা বলতে ভুলে গেলে নাকি? চুপ করে আসো যে। একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয় নিয়ে? আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল, আগে তো জানতাম না। আমরা সাহিত্য চৌধুরীর বাড়িতে যাচ্ছি, ভুলে গেলে? গাড়ি ঘুরান। আমরা ওনার বাড়িতে যাব না। কি বলছো কি তুমি এসব? দেখুন, আমি যা বলছি ভেবেই বলছি। এ সময় ওর কাছে গিয়ে কিছুই করতে পারবো না আমরা। আমাদের এমন কিছু করতে হবে যাতে ও আমাদের কাছে আসতে বাধ্য হয়। এ কথা যে আমার মাথাতে আসেনি এমন নয়, কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। এবার আগে বলুন কোথায় ওকে নিয়ে আসলে ভালো হয়? আপনার কোনো চেনা পরিচিত জায়গা আছে? হ্যাঁ আছে, কিন্তু সেখানে যেতে হলে তো গাড়ি ঘোরাতে হবে আমাদের। পুরনো ঢাকায় আমার কেনা একটা ফ্ল্যাট আছে, একটু ভেতরের দিকে, আর ওদিকটায় লোকজনও খুব কম। ব্যাস, তাহলেই হবে। আপনি তাহলে এবার গাড়ি ঘুরিয়ে আপনার বাসার দিকে চলুন। আমি ওকে আনার ব্যবস্থা করছি। এমনভাবে বলছো যেন তুমি বললেই ও চলে আসবে। এত সহজ নয় ব্যাপারটা। দোয়া ফোনটা বের করে একটা নম্বর কল দিল। একটু পরে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো সাহিত্য সাহেব,
আমি জান্নাত মানে দোয়া বলছি। হ্যাঁ, দোয়া বলুন। সাহিত্য, আপনাকে আমার সাথে একটু দেখা করতে হবে। দেখা করতে হবে? কিন্তু কেন? জরুরি একটা বিষয় আলোচনা আছে। যা বলার ফোনে বলুন। আমি বিজি আছি এখন। ফোনে বলবো? ঠিক আছে। পরে পুলিশের জেরার মুখে পড়লে কিন্তু আমি কিছু জানি না। মানে, পুলিশের জেরায় কেন পড়তে হবে? কি হয়েছে বলবেন আমায়? সেটা বলার জন্যই তো ডেকেছি। ফোনে কথাগুলো বলা যাবে না। আর যদি আপনি রিস্ক নিতে রাজি থাকেন, আমি বলতে পারি। সমস্যা নেই। এ কী ঝামেলায় ফেললেন আপনি আমায়, বলুন তো? আচ্ছা, আমি 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাব, চিন্তা করবেন না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দোয়ার দিকে। ওর কথা বলা শেষ হলে আমার মনের ভেতরে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো একে একে ছুটতে লাগলাম। তুমি ওই লোকটাকে চেনো? আর ও আর ও তোমার কথাতে রাজিও হয়ে গেল কি করে? এসব প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না আমি আপনাকে। তাহলে হয়তো পায়ের নিচে মাটি থাকবে না আপনার। কি এমন কথা সেটাই তো বুঝতে পারছি না আমি। আসলে কে তুমি? আমার মনে হয় তুমি আমাকে আগে থেকেই চেনো। আমার ব্যাপারে সব জানো। কাল সন্ধ্যা থেকে যেগুলো করে আসছো সবটাই তোমার নাটক। ইভেন এখনো। হ্যাঁ, আমি আপনাকে চিনি, তবে নিজে থেকে নয়। একজন আমায় আপনাকে চিনিয়েছে, তার স্বার্থে। আপাতত তার নামটা বলতে পারছি না। এসব কি ভনিতা করছো? যা বলার স্পষ্ট করে বলো আমায়। বললাম তো, এখন বলা যাবে না কিছুই। আমি সময় হলে আপনাকে সবটা বলবো। আগে নিজের স্ত্রীর হত্যার রহস্য কুলকিনারা খুঁজে বের করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মৃত স্ত্রীকে আর আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যা করতে হয় তাই করব আমি। আমার জন্য কেন এত চিন্তা করছো তুমি? কিসের দায় পড়েছে তোমার? এসবের পেছনে কোনো মতলব নেই তোমার? আমাকে দুধের শিশু মনে করো তুমি? আপনার একটা ছেলে আছে না? কি যেন বললেন? রিসালাত নাম। ধরে নিন আমি ওর জন্য করছি। ওর কথা ভেবে করছি। ওর তো অধিকার আছে নিজের মায়ের অপরাধীদের শাস্তি পেতে দেখা। দোয়াকে এখন পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। কেউ কারোর জন্য বিনা স্বার্থে এতটা ভাবতে পারে? এ যে অসম্ভব। আমি কোনো ভুল করছি না তো ওর কথা শুনে? কিন্তু এই মুহূর্তে সাহিত্য চৌধুরীকে ধরতে হলে ওর সাহায্য যে নিতেই হবে আমায়। এছাড়া কোনো অপশন নেই। পুরনো বাসায় যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের। দোয়ার কথা মতো একটু পরেই লোকটা এসে এখানে উপস্থিত হবে। বেশ কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। দোয়া আমাকে সরে যেতে বলল। আমি তাই করলাম। দোয়া এরপর নিচে নেমে লোকটাকে রিসিভ করে ওপরে নিয়ে আসে। তারপর একটা রুমের ভেতরে ঢুকলো। আমি আড়ালে দাঁড়িয়ে দোয়া আর ওর সাহিত্য চৌধুরীর কথা শোনার চেষ্টা করছি। কি ব্যাপার দোয়া, আপনি কি এমন বলার জন্য এত জরুরি তলব করলেন আমায়? সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তারদের ব্রেন অনেক শার্প হয় জানতাম, কিন্তু আপনাকে দেখে সে ধারণা পাল্টে যাচ্ছে আমার। কি বলছিলাম মনে নেই? দেখুন, যা বলার ক্লিয়ার করে বলুন আমায়। আপনার এমনিতেও একটু বেশি কথা বলার রোগ আছে। সবাই একই কথা বলে। আসুন এবার রুমের ভেতরে আসুন। দোয়া লোকটাকে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। আপনি কি করতে চাইছেন বলবেন আমায় একটু? সাহিত্য সাহেব, একজন লোক এসেছে আজ আমার সাথে। তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার আছে আপনার থেকে। আপনার সাথে আবার কে আসলো? কই, আপনি তো সেই কথা কিছুই বললেন না আমায়। এখন তো বললাম, চলুন কথা বলুন তার সাথে। দোয়া আমাকে নক করতে আমি গিয়ে রুমের ভেতরে ঢুকলাম। লোকটাকে দেখে আমি খানিকটা ভড়কে গেলাম। সেই দিন এই কারণেই এত পরিচিত মনে হচ্ছিল একে আমার। এ কি তুমি? তার মানে তুমি সেই সাহিত্য? তুমি ডাক্তার হলে কিভাবে? লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করি। সরি, আপনাকে চিনতে পারলাম না আমি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? সিরিয়াসলি? আমার মাথার স্ক্রু এতটাও ঢিলে নয় যে নিজের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিককে চিনতে পারবো না। তুমি একসময় পারমিতার বয়ফ্রেন্ড ছিলে, তাই তো? কে পারমিতা? আমি কোনো পারমিতাকে চিনি না। দোয়া, আপনি সাথে করে এটা কাকে নিয়ে এসেছেন? লোকটা পাগলের মতো এসব কি অবান্তর প্রশ্ন করছে আমায়। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। সাহিত্যের গালে সজোরে এক চড় বসিয়ে দিলাম। সে ঘুরে চেয়ারের ওপরে গিয়ে পড়ে। আমি গিয়ে তার চুলের মুঠিটা চেপে ধরে বলতে লাগলাম, পারমিতাকে চিনিস না? আর কত নাটক করবি আমার সাথে? বল, আমার স্ত্রীকে কেন পুড়িয়ে মেরেছিস তুই? কি ক্ষতি করেছিল ও তোদের? বললাম তো আমি কিচ্ছু করিনি। ছেড়ে দিন আমায়। সে কাতর স্বরে বলতে লাগলো। তোকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কি ভেবেছিলি ক্রাইম করে পার পেয়ে যাবি?
একজন ডাক্তার হয়ে নিজের রুগীকে খুন করেছিস, তোর তো জাহান্নামেও ঠাঁই হবে না। আজ তোর ডাক্তারি ঘোচাবো আমি। আমি কোনো ডাক্তার নই, বিশ্বাস করুন। দোয়া, আপনি আমার সাথে এত বড় চিটারি করলেন। আপনাকে বিশ্বাস করায় ভুল হয়েছে আমার। দেখুন, আপনি মিথিলা রহমানকে পুড়িয়ে মেরেছেন, এটা কিন্তু আমিও জানি। এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। বলুন কেন মেরেছেন তাকে। আর আমি আপনাকে ছেড়ে দিলেও অর্ণব সাহেব কিন্তু ছাড়বেন না আপনাকে। আপনি ওনার স্ত্রীকে খুন করেছেন। একজন রোগীর কাছে ডাক্তার ফেরেশতাদের মতো হয়। আপনি সেই ডাক্তারি পোশাককে অপমান করলেন। ছি, আমি কোনো ডাক্তার নই। আবার মিথ্যে বলছিস। আজ তো তোকে শেষ করে ফেলবো আমি। মিথিলা, ঘরের দরজাটা বন্ধ করো। আজ ওকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের মাছের খাবার বানাবো। মিথিলা ঘরের দরজাটা বন্ধ করে। তারপর ও ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিল। আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। ও আগে থেকে পিস্তল নিয়ে এসেছিল নিজের সাথে করে। পিস্তলটা হাতে নিয়ে আমি সাহিত্য চৌধুরীর মাথায় বরাবর ধরলাম। পিস্তল দেখে ও বেশ ভয় পেয়ে যায়। এবার সত্যিটা বল, নয়তো তোর ভণ্ডামি আমি চিরতরে ঘুচিয়ে দেব। ভাবিস না তোকে দয়া দেখাবো। আমার সন্তানকে মাহারা করেছিস তুই। তোকে মারতে আমার হাত দুবার কাঁপবে না। বলছি, সব বলছি আমি। কিন্তু তার আগে এই পিস্তলটা সরান। এটা মাথার ওপরে থাকলে আমার মুখ থেকে কথা বের হবে না। আমি পিস্তলটা ওর মাথার ওপর থেকে সরিয়ে নিলাম। লোকটা ভয়ে পুরো কাঠ হয়ে আছে। এভাবে ভয় পেতে আজ অবধি কাউকে দেখিনি আমি। একটা জলের বোতল এগিয়ে দিলাম ওর দিকে। নে, জল খেয়ে নে। তারপর একে একে সব খুলে বল আমাদের। জলটা না নিয়ে সে হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আরে ভয় নেই, এতে বিষ মিশিয়ে দেইনি আমি। আর তোর থেকে সত্যিটা না জেনে তোকে মারবো এটা ভাবলি কি করে? সত্যিটা বলার পরে আমায় ছেড়ে দেবেন? মারবেন না আমায়? ঠিক আছে, তাই হবে। এবার বল। লোকটা চেয়ারে বসে সমস্ত ঘটনা বলা শুরু করলো। আমি আর দোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনছি। আজ থেকে 3 বছর আগে পারমিতার সাথে সাহিত্য নামে একটা ছেলের রিলেশনশিপ ছিল। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসতো। পারমিতা 2 বোন, ও আর মিথিলা। সাহিত্য প্রেমে পারমিতার সাথে ছিল ঠিক, কিন্তু ও মিথিলাকে খুব পছন্দ করত। তবে ওদের ভেতরে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সাহিত্য মিথিলাকে বড় বোনের মতোই মনে করত। এই ব্যাপারটা পারমিতা কখনোই মেনে নিতে পারেনি। ওর সবসময় মনে হতো সাহিত্য আর পারমিতা ওকে ঠকাচ্ছে। একদিন ওদের বাড়ির ছাদে মিথিলা আর সাহিত্য বসে আড্ডা দিচ্ছিল। মিথিলা এসে সেখানে উপস্থিত হয়। নিজের বয়ফ্রেন্ড আর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিসের এত আলাপ চলছে দুজনের ভেতর? আর সাহিত্য, মনে হচ্ছে তোমার আমার থেকে আমার আপুকে একটু বেশিই পছন্দ। পছন্দ হবে না? এত সুইট একটা মানুষকে পছন্দ না করে পারা যায়? আমার লাকটাই খারাপ, তোমার মতো একটা ধানি লঙ্কার সাথে প্রেম করতে হচ্ছে। তাহলে ব্রেকআপ করে নাও না। আমি যখন এতই খারাপ? পারমিতা, এগুলো কি হচ্ছে? তুই কি আজীবন ছেলে মানুষই রয়ে যাবি? ও জাস্ট ফান করে কথাটা বলছে তোকে। মিথিলা ওর ছোট বোনকে বলতে লাগলো। ফান করছে বলেছে? তুই সেটাও বুঝে গিয়েছিস। আমি ওর গার্লফ্রেন্ড হয়ে বুঝলাম না, তুই বুঝে গেলি। তার মানে তুই ওর মনের খবর রাখিস। সাহিত্য, আমি বরং চলে যাই এখান থেকে। আর তুমি আমার কাছে আর এসো না প্লিজ। তোমার কারণে আমি অন্য কারোর কাছে ছোট হতে চাই না। মিথিলা, না, তুমি কোথাও যাবে না। কেউ যদি মনের ভেতরে সন্দেহর পাহাড় নিয়ে বসে থাকে, সেটা তার সমস্যা, আমাদের নয়। আর যদি যাওয়ার প্রয়োজন হয়, সে যাক। সাহিত্য, হ্যাঁ, আমি হচ্ছি এখন বিরিয়ানির মধ্যে এলাচ। তোমাদের দুজনের ভেতরে ইন্টারফেয়ার করে খুব ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমায়। আর কখনো এই ভুল হবে না। পারমিতা, আর একটা বাজে কথা বললে কষিয়ে একটা চড় মারবো। নিজের বড় বোনকে সম্মান না দিতেই পারিস, অন্তত হবু বরকে সম্মান দিতে শেখ। মিথিলা, কে হবু বর আর কে হবু বউ? ওর ইচ্ছা আছে নাকি আমাকে বিয়ে করার? ওর তো তোকে বিয়ে করার স্বাদ জেগেছে। দুজনে বিয়ে করে লাইফ টাইম সুখী থাক। সাহিত্য আর সংবরণ করতে পারল না নিজেকে। উঠে গিয়ে পারমিতার গালে একটা চর বসিয়ে দিল। তখন থেকে তোমার অভ্যাসতামি সহ্য করে যাচ্ছি, আর নয়। আর একটা বাজে কথা বললে শেষ করে ফেলবো তোমায় আমি। সাহিত্যের কথা শুনে মিথিলা হাসতে লাগলো। আপু, এই আপু, এই ছেলেটাকে তুই কোন মন্ত্রে বশ করলি বলতো? ও তোর জন্য আমাকে মেরে ফেলতে চাইছে। পারমিতা, মিথিলা, এটা জাস্ট কথার কথা। তুই প্লিজ নিজের মাথাটা ঠান্ডা কর। আর সাহিত্য, তোমার একদম ঠিক হয়নি পারমিতার ওপরে হাত তোলা। এটা করে তুমি আমায় ছোট করলে। সরি মিথিলা, কিন্তু তুমি চলে যাও এখন। আমার পাগলি বোনের মাথাটা ঠান্ডা করে
তোমার কাছে আমি নিজে পাঠিয়ে দেব। সেদিনের মতো সাহিত্য মিথিলাদের বাড়ি থেকে চলে গেল। মিথিলা পারমিতাকে অনেক বুঝিয়ে বিকেলে সাহিত্যের সাথে দেখা করতে পাঠায়। মিথিলা কখনোই চায়নি ওর কারণে ওর ছোট বোন আর তার হবু বরের সাথে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি হোক। তাই মিথিলা সবসময় নিজেকে সাহিত্যের থেকে দূরে সরিয়ে রাখত। এরপর একদিন মিথিলা অফিস থেকে বাসায় ফিরছিল। পথে সাহিত্যের সাথে ওর দেখা হয়। তখন রাত প্রায় ৮টা। মিথিলাকে দেখে সাহিত্য ওর গাড়ি থামায়। এ কি মিথিলা, তুমি বাসায় যাচ্ছ বুঝি? হ্যাঁ, এই সময় আর কোথায় যাব? আমার গাড়িতে ওঠো না, পৌঁছে দিচ্ছি তোমায়। না থাক, আমি একাই যেতে পারবো। তুমি চলে যাও। বুঝতে পেরেছি। পারমিতার ভয়ে এগুলো বলছো? আমি বলছি তোমায় ও কিচ্ছু জানতে পারবে না। আমি তোমায় বাড়ির গলির সামনে ছেড়ে দেব। রাতের বেলা মিথিলার সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল, তাই ও আর না করল না। এরপর পথিমধ্যে ওদের সাথে যা ঘটে দুজনকে স্বপ্নেও ভাবতে পারেনি। একদল গুন্ডা মিথিলা আর সাহিত্যকে আটক করে। মিথিলা নিজের জীবন বাঁচিয়ে কোনো ক্রমে পালিয়ে আসে। আর পথে ছেড়ে আসে ওর বোনের হবু বর সাহিত্যের ডেড বডি। সাহিত্যের মৃত্যুর খবর পারমিতাকে পাগলপ্রায় করে তোলে। ও কিছুতেই ওর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সাহিত্যের মৃত্যুর জন্য পারমিতা মিথিলাকে দায়ী করতে থাকে। ওর ধারণা ছিল সাহিত্যের মৃত্যুর জন্য মিথিলা দায়ী। বোনের সাথে ঈর্ষবশত মিথিলাই ওর হবু বরকে খুন করিয়েছে। সেই থেকে ও প্রতিজ্ঞা, মিথিলা আর ওর সংসারকে পুড়িয়ে ছাই করে দেবে। আর সবই উদ্দেশ্য ও আবার আমার সাথে রিলেশন করে, যাতে আমার সাহায্য নিয়ে বড় বোনের জীবনটা নষ্ট করে দিতে পারে। এই দাঁড়াও ১ মিনিট। তুই বললি সাহিত্য মারা গেছে, তাহলে এখন কি আমরা সাহিত্যের ভূতের সাথে কথা বলছি? আমি সাহিত্যকে প্রশ্ন করি। আমি সাহিত্য নই, সাহিত্যের ছোট ভাই আদিত্য। আমার ভাই ডাক্তার ছিল ঠিক, আমি নই। ও মারা যাওয়ার পরে আমি খবরটা চাপা রেখে ওর জায়গায় ডাক্তার হয়ে বসলাম। দুজনের চেহারায় মিল থাকার কারণে কেউ কিছু বুঝতে পারেনি। সে না হয় বুঝলাম, কিন্তু সাহিত্যকে কে মেরেছে, যার কারণে পারমিতা ওর বোনকে ভুল বুঝেছিল, আর সেই ভুল বোঝাবুঝির সূত্র ধরে মিথিলা নিজের প্রাণটা হারালো। সাহিত্যকে সেদিন গুন্ডা দিয়ে আমি খুন করিয়েছিলাম, আর কেউ নয়। আমি নিজে আমার ভাইকে মেরেছি, আমার পথের কাঁটা দূর করেছি। আদিত্যের কথা শুনে আমি আর দোয়া দুজনেই চমকে উঠলাম। তুই তোর ভাইকে মেরেছিস? কিন্তু কেন? সে কি ক্ষতি করেছিল তোর? ও আমার সাথে কোনো অন্যায় করেনি। অন্যায় করেছিল আমার বাবা মা। আপনারাই বলুন, পৃথিবীতে কখনো এমন বাবা মা দেখেছেন বা শুনেছেন যারা কিনা দুই সন্তানকে দুই চোখে দেখে? কি হয়েছিল আমাদের, বুঝিয়ে বল। ছোটবেলা থেকে আমি একটু দুরন্ত স্বভাবের ছিলাম। আমার বড় ভাই সাহিত্য, ও সব সময়ের জন্য লেখাপড়ায় আমার থেকে এগিয়ে থাকতো। আমি ছিলাম ক্লাসের ব্যাক বেঞ্চের আর ও ফার্স্ট বয়। ক্লাসে ওর জায়গা হতো সবার সামনে আর আমাকে পেছনে বসতে হতো। তবে ওই বৈষম্য শুধু ক্লাসরুমের ভেতরে সীমাবদ্ধ ছিল না। বাড়িতে যখন ভালো রান্নাবান্না হতো, মাছের বড় মাথাটা মা সাহিত্যের মাথায় তুলে দিত, মাংসের বড় পিসটা ওকে খাওয়াতো। শুধু লেখাপড়ায় ভালো ছিলাম না বলে ওরা আমার সাথে সবসময় দুর্ব্যবহার করতো, আর বড় ছেলেকে মাথায় তুলে রাখতো। সব সময় এটাই বলতো, বড় ছেলে বড় হয়ে বড় চাকরি করবে, বড় বাড়ি গাড়ি কিনবে, আমাদের সুখে রাখবে। তাহলে ওকে কেন বেশি ভালোবাসবো না, আদর যত্ন করব না? আমার বাবা মায়ের কাছে আমরা দুই ভাই দুটো প্রোডাক্ট ছাড়া বেশি কিছু ছিলাম না। যার যত ভালো সার্ভিস তার ততই কদর। ভাইয়ের দেখা দেখি আমার মনের ভেতরেও ডাক্তার হওয়ার একটা তীব্র বাসনা চেপে বসে। শুনতাম বাবা মা ওকে বলতো ডাক্তার হলে নাকি অনেক টাকা উপার্জন করা যায়, ভালো থাকা যায়। একদিন বাবাকে গিয়ে বললাম আমিও ভাইয়ের সাথে ডাক্তারি পড়তে চাই, ওর মতো ডাক্তার হতে চাই। এখনো মনে আছে সেই দিন বাবা আমার কথা শুনে টানা 5 মিনিট হেসেছে। তবে বাবা বিদ্রূপ করলেও মা চেয়েছিল যাতে ভাইয়ের সাথে আমিও ডাক্তারি করি। আমার মনের ইচ্ছেটা আর কেউ না হলেও মা বুঝতে পারে। অ্যাডমিশন টেস্টে আমি আর সাহিত্য দুজনেই কৃতকার্য হলাম, যদিও আমার সারি ছিল সাহিত্যের অনেক পেছনে। পরিবারে আর্থিক অবস্থা খুব একটা সুবিধের ছিল না। বাবার পক্ষে দুইজন ছেলেকে ডাক্তারি পড়ানো অসম্ভব ছিল। সে নিজেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরে সাহিত্যকে মেডিকেলে ভর্তি করানো হলো। বাবা বুঝে গিয়েছিল সাহিত্য আমার থেকে অনেক ভালো ছাত্র, আমি না পারলেও ও অনেক ভালো ডাক্তার হতে পারবে, তাই ওকেই বেছে নেয়। আমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন চিরদিনের জন্য মাটি চাপা দিতে হলো। কিন্তু সাহিত্য চেয়েছিল যেন বাবা আমাকে ডাক্তারি পড়ানোর জন্য পাঠায়। ও বাবাকে অনেক বোঝায়, কিন্তু বাবাকে রাজি করাতে পারেনি। আর তুই সেই ভাইকে শেষ করে দিলি। একবারের জন্য তোর বিবেক দংশন করলো না তোকে? তো আর কি করতাম আমি? ওর দয়া নিয়ে কি বেঁচে থাকতাম আমি?
ওটা দয়া ছিল না মূর্খ, ও তোকে মন থেকে ভালোবাসতো। না হলে কেউ এত বড় ত্যাগ স্বীকার করার কথা ভাবতে পারে না। আর তোর যদি ওর ত্যাগকে দয়ায় মনে হয়, তুই নিজে মরে গেলি না কেন? ওকে মারলি কেন? আমি যে কোনো প্রকার ডাক্তার হতে চেয়েছিলাম, আর তার জন্য এই পথটা বেছে নিতে হয়েছে আমাকে। কিন্তু বিশ্বাস করুন, ভাইয়ের মৃত্যুর জন্য আমি এখনো নিজেকে দোষী মনে করি না। দোষী তো আবার বাবা মা। তাদের ব্যবহার আমার মনে সাহিত্যের প্রতি তিলে তিলে ঈর্ষার পাহাড়ের জন্ম দেয়। আমি কখনোই সহ্যই করতে পারতাম না ওকে, শুধু তাদের দ্বিমুখী আচরণের জন্য। তোর গল্পটা বেশ দুঃখজনক। তোর সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমাদের এই দেশে অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়েদের একটা প্রোডাক্ট মনে করে। একদম ঠিক বলেছিস তুই। তবে জানিস তো, তোর অপকর্ম তোকে হারিয়ে দিয়েছে। তোর সাথে যতই অন্যায় হোক, নিজের ভাইকে খুন করে যে পাপ করেছিস তার কোনো ক্ষমা হয় না। এবার বল, আমার স্ত্রীকে কেন মেরেছিস? একদিন পারমিতা এসে বন্ধুত্বের হাত বাড়ায় আমার দিকে। এরপর ধীরে ধীরে আমাদের ভেতরে প্রেম হয়। পারমিতা ভাবতো সাহিত্যের মৃত্যুর জন্য একমাত্র মিথিলাই দায়ী। তাই ও আমাকে সাথে নিয়ে পরিকল্পনা করতে থাকে কি করে মিথিলাকে চিরতরে শেষ করে দেওয়া যায়। ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। বিশ্বাস করুন, আমার কোনো ইচ্ছেই ছিল না আপনার স্ত্রীকে মারার, কিন্তু নিজের ভালোবাসাকে বাঁচাতে এটা করতেই হলো আমায়। এখনো পারমিতাকে ভালোবাসিস তুই? হ্যাঁ বাসি, শুধু আমি নই, ও নিজেও ভালোবাসে আমায়। পারমিতা এরপর যখন জানবে সাহিত্যের মৃত্যুর জন্য ওর বোন কখনো দায়ী ছিল না, তুই ছিলি, তখন তোদের এই লাভ স্টোরির কি হবে? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। শয়তানিতে তোরা দুজনে কারো থেকে কম নস। আর তোদের এই শয়তানির জের ধরে একটা নিরপরাধ মেয়েকে প্রাণ হারাতে হলো। আমাকে স্ত্রী হারা আর আমার ছেলেকে মা হারা হতে হলো। কতগুলো পাপ করেছিস ভেবে দেখেছিস? আমি জানি, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তোমরা আমায় কথা দিয়েছিলে, সত্যিটা বললে আমাকে ছেড়ে দেবে। ছেড়ে তো দেবই, তবে তার আগে যে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ করতে হবে? দেখুন, আমাকে পুলিশের ঝামেলায় জড়াবেন না দয়া করে। বরবাদ হয়ে যাব। এতগুলো মানুষের জীবন বরবাদ করে নিজে ভালো থাকতে চাইছিস? লজ্জা নেই আপনার? দোয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, এই আপনি একদম চুপ থাকেন। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আজ আপনার জন্য আমার এই পরিণতি। আপনাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। যাক ভালো, একটা শিক্ষা তো অর্জন করা হলো, ভবিষ্যতে কাজে লাগবে। অর্ণব সাহেব, আপনার কি কাজ করে দিতে হবে সেটা তো বললেন না। আদিত্য দোয়ার কথা কোনো ভ্রুক্ষেপ না করে আমায় বলল, তোকে আমাদের সাথে যেতে হবে। তারপর পারমিতার সাথে সবটা স্বীকার করতে হবে যে সাহিত্যের খুন মিথিলা নয় বরং তুই করিয়েছিস। এর থেকে বরং আপনি আমায় মেরে ফেলুন অর্ণব সাহেব। আমি কিছুতেই এই মুখ নিয়ে পারমিতার সামনে যেতে পারবো না। আর সত্যিটা জানতে পারলে ও আমার সাথে ঠিক একই কাজ করবে যেটা আপনারা করছেন। তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? দেখুন, যা হবার তো হয়েই গেছে। আপনিই বলুন, আমি সত্যিটা স্বীকার করলে কি কিছু পাল্টাবে? আপনার স্ত্রী তো ফিরে আসবে না, তাই না? নিজের মুখে সবটা স্বীকার করতে দেখে ভেবেছিলাম কিছুটা হলেও অনুশোচনাবোধ এসেছে তোর ভেতরে। কিন্তু তুই আসলেও শুধরানোর পাত্রই নস। তোকে আইনের হাতে তুলে দেব না সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন সেটাই করতে হবে। আমি ঠিক জানতাম আপনারা সত্যিটা জানার পরে এত সহজে ছেড়ে দেবেন না আমায়। ঠিক আছে, আমায় পুলিশের কাছেই নিয়ে চলুন, কিন্তু দয়া করে পারমিতার সামনে দাঁড়াতে বাধ্য করবেন না আমায়। এরপর আমি আর দোয়া আদিত্যকে ঘর থেকে বের করে বাহিরে বেরিয়ে পড়লাম। বাইরের দরজার সামনে আসতে দেখতে পাই পারমিতা এই দিকেই আসছে। ওকে এই মুহূর্তে এই জায়গাতে দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি। কিন্তু ওকে খবরটা দিল কে? এমনটা তো নয় আদিত্য এখানে আসার আগে পারমিতাকে ইনফর্ম করে দিয়েছিল। পারমিতা এসে আমাদের সামনে দাঁড়ালো। আদিত্য ওকে দেখে চিৎকার করে ওঠে, পারমিতা আমায় বাঁচাও, দেখো তোমার হাজবেন্ড কি অবস্থা করেছে আমার। এরপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দোয়া আদিত্যের হাতটা ছেড়ে দিয়ে আমার পাশ থেকে সরে যায়। তারপর পারমিতার পাশে গিয়ে দাঁড়ালো। ওর এই অদ্ভুত আচরণ দেখে কিছুটা ভড়কে গেলাম আমি। কি বললেন অর্ণব সাহেব? দোয়া আপনার সাথে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করলো? সেটা একটু পরেই জানতে পারবেন ম্যাম। আচ্ছা, আপনি কন্টিনিউড করুন। এতক্ষণ ধরে আমি আমার জীবনের গল্প আপনাদের দেশের একজন বিখ্যাত লেখিকা অনামিকা বৃষ্টির কাছে বর্ণনা করছিলাম। ওনার পরবর্তী পরিকল্পনা আমার আর মিথিলার গল্প নিয়ে একটা বই লেখা। ওনার অনেক গল্পের বই পড়েছি আমি। এক কথায় ওনার ভক্ত আমি।
অনামিকা বৃষ্টির কাছে আমি আমার গল্পের সমাপ্ত অংশ বর্ণনা করতে লাগলাম। উনি একমনে আমার কথা শ্রবণ করে চলেছেন। দোয়াকে উদ্দেশ্য করে আমি বললাম, এ কি দোয়া, তুমি এটা কি করছো? তার মানে তুমি আগে থেকেই পারমিতাকে চিনতে? হ্যাঁ, একদম ঠিক ধরেছ তুমি। আমি ম্যামেরই লোক। উনি আমায় তোমাকে খুন করার জন্য ভাড়া করেছিলেন। এত বড় চিটারি করলে আমার সাথে? কেন করলে এটা বলো? আমার বিশ্বাসের মর্যাদা রাখলে না তুমি? পারমিতা দোয়াকে থামিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দোয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে আমার মাথায় বরাবর ধরল। তারপর বলতে লাগলো, বিশ্বাস করো, তোমায় মারার কোনো ইচ্ছেই ছিল না আমার। কিন্তু কি করব বলো? আমি যে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কি করে এখন নিজের কথার অমান্য করি? কি বলছোটা কি? কার কাছে কি প্রতিজ্ঞা করেছো তুমি? আমার মিথিলাপুর কাছে। ওকে আমি মিথ্যা কথা দিয়েছিলাম যে ওকে মরার পরে ওর স্বামীকেও ঠিক একইভাবে মারব। এই কারণে বিয়ে দিয়েছিলাম তোমায়। কিন্তু তুমি বেঁচে গেলে। এরপর সিঁড়ি থেকে ফেললেও মারার ট্রাই করলাম, তাও বেঁচে গেলে তুমি। কিন্তু এখন এখন নিজেকে কি করে বাঁচাবে? তার মানে আমাকে বিষ তুমিই দিয়েছিলে? অথচ আমি কিনা নিজের মাকে সন্দেহ করেছি। হ্যাঁ, ওনার ওয়ারড্রোবে বিশেষ শিশিটা আমিই রেখে দিয়েছিলাম, যাতে তুমি নিজের মাকে ভুল বোঝো। আমাকে মারবে তাই তো? ঠিক আছে, মারো। এমনিতেও মিথিলার সাথে সাথে তুমি আমায় অনেক আগেই মেরে ফেলেছো। কিন্তু তার আগে আসল সত্যিটা তো তোমার জানা দরকার। কিসের সত্যি? দেখো, আমার ভুল পথে পরিচালিত করার চেষ্টা একদম করো না। আদিত্য বুঝতে পারল ওর সত্যিটা আমি পারমিতার কাছে ফাঁস করতে চলেছি। তাই ও চেঁচিয়ে বলতে লাগলো, পারমিতা, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবে না। ও তোমার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তুমি যাতে নিজের কাজ করতে না পারো। ওর মিথ্যে গল্প শোনার কোনো দরকার নেই। তার আগে শেষ করে ফেলো ওকে। ঠিক বলেছ, ওর গল্প শুনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। উনি যখন কিছু বলতে চাইছে, শুনেই নিন ম্যাম, নয়তো পরে আফসোস করতে হতে পারে। পেছন থেকে দোয়া পারমিতাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি শুনবো। বলো অর্ণব, কি এমন বলতে চাও তুমি? তুমি মিথিলাকে সাহিত্যের মৃত্যুর কারণ ভাবতে, তাই তো? আর সেই কারণে ওকে খুন করিয়েছো। কিন্তু আসল সত্যিটা কোনোদিনই জানতেই পারোনি। সাহিত্যের খুন মিথিলা নয়, তোমার প্রেমিক আদিত্য করিয়েছে। ও নিজের মুখে স্বীকার করেছে সেটা। আমার কথা শুনে পারমিতা হাসতে লাগলো। ও কিছুতেই বিশ্বাস করতে পারল না আমার কথা। আমার হাতে থেকে বাঁচার জন্য এগুলো বলছো, তাই না? আমি এতটাও বোকা নই যে তোমার আষাঢ়ে গল্প বিশ্বাস করব। আমার কথা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এটাই সত্যি। আচ্ছা, আমি দোয়ার কাছে জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই মিথ্যে বলবে না আমায়? হ্যাঁ, দোয়াও নিজের কানে শুনেছে, কিন্তু আমার মনে হয় ও এখন স্বীকার করবে না। কারণ আমি বেঁচে যাই এটা যেমন তুমিও চাও না, দোয়াও চায় না। উনি একদম ঠিক বলছেন ম্যাম। আপনার এক সময়ের প্রেমিক সাহিত্যের মৃত্যুর মিথিলার কারণে হয়নি, এই আদিত্য সাহেবের জন্যই হয়েছে। দোয়া আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, শুধু তাই নয়, ও তারপরও নিজের মোবাইলটা বের করে। আপনি বিশ্বাস করবেন না আমি জানি, তাই এই মোবাইলে ওনার সমস্ত কথা রেকর্ড করে রেখেছি। নিজের কানে শুনে নিন। দোয়া রেকর্ডটা অন করতে আদিত্যের বলা সকল শব্দ বেজে উঠল। এদিকে আদিত্য ভয় আর আতঙ্কে ঘেমে একাকার। বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। পারমিতা পুরো রেকর্ডটা শুনে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পিস্তলটা আমার মাথার ওপর থেকে সরিয়ে আদিত্য বরাবর নিয়ে গেল। আমি পারমিতাকে থামানোর চেষ্টা করছি। পারমিতা, এটা কি করছো তুমি? দেখো, এরকম কিছু করো না। পুলিশ ওকে ওর কৃতকর্মের শাস্তি দেবে। তোমরা দুজনেই আইনের কাছে নিজেদের আত্মসমর্পণ করো। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে পারমিতা আদিত্যের মাথা বরাবর পিস্তলটা চালিয়ে দিল। মুহূর্তেই আদিত্য মাটিতে লুটিয়ে পড়ল। ওর রক্তে সারা মেঝে ভেসে যাচ্ছে। পারমিতা এরকম পিস্তলটা নিজের মাথা বরাবর রেখে আমাকে বলতে লাগলো, আমায় ক্ষমা করো অর্ণব। তোমার সাথে আর আমি নিজের বোনের সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি দ্রুত গিয়ে পারমিতার হাত থেকে পিস্তলটা কেড়ে নিলাম। ও আমাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছুটে যায়। আমি আর দোয়া ওর পেছন পেছন গেলাম। দরজার সামনে আসতে না আসতেই পারমিতা ওপাশ থেকে দরজাটা বন্ধ করে দিল। এর একটু পরে একটা চিৎকারের শব্দ হয়। আমরা ছুটে নিচে গেলাম। গিয়ে দেখি পারমিতার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। তার মানে স্পট ডেড। অনামিকা, বৃষ্টি। না, সেদিন পারমিতা মারা যায়নি। সত্যি বলতে ওর পাপের শাস্তি পাওয়া অনেক বাকি ছিল।
তাই হয়তো সৃষ্টিকর্তা শাস্তিস্বরূপ বাঁচিয়ে দিয়েছিলেন ওকে। এখন উনি কোথায় আছেন? লকআপে আছে। দুটো খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনায় আদালত। লকআপের অন্ধকার ঘরে প্রায় 5 বছর ধরে সে নিজের সাজা ভোগ করে চলেছে। আর দোয়া রহমানের কী খবর? উনি তো সত্যিই শেষ পর্যন্ত আপনার সাথেই ছিলেন। হ্যাঁ, দোয়া আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। রিসালাতের বয়স যখন 1 বছর, তখন আমার সাথে দোয়ার বিয়ে হয়। রিসালাতের বয়স এখন 5.5 বছর। আর আমার আর দোয়ারও একটা মেয়ে আছে। ও সবে হাঁটতে শিখেছে। বাহ, তার মানে হ্যাপি ফ্যামিলি। খুব ভালোই আছেন এখন আপনারা। জি, আপনার ছেলে আর স্ত্রীকে নিয়ে একদিন আসবেন। খুব খুশি হব আমি। আর আমার লেখার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ম্যাম। আমার আর মিথিলার গল্প আপনার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে। এর থেকে আনন্দের আর কি আছে? বাস্তবে না হোক, অন্তত বইয়ের পাতায় আমার ভালোবাসা বেঁচে থাক। একটা শেষ প্রশ্ন করি আপনায়। আপনি তো বললেন মিথিলার লাশ নিজের চোখে দেখেননি আপনি। তাহলে কি এর মানে এটা দাঁড়ালো সে বেঁচে আছে? আর বেঁচেই থাকে সে কোথায়? সেই প্রশ্নের জবাব আর কী করে দেব ম্যাম? তবে আমি কখনোই মানতে পারি না মিথিলা আর এই পৃথিবীতে নেই। ও যদি সত্যিই বেঁচে থাকে, ঠিক কোনো না কোনো দিন দেখা হবে আমাদের। এবার আমি আসি ম্যাম। ভালো থাকবেন। অর্ণব এরপর উঠে চলে গেল। অনামিকা বৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। চশমাটা চোখ থেকে খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় অনামিকা বৃষ্টি। তারপর গভীরভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। না, সার্জারির কোনো চিহ্ন নেই তার মুখমণ্ডলে। 5.5 বছর আগে এই আগুনে দগ্ধ মুখমণ্ডল ঠিক করতে এত বেশি পরিমাণ সার্জারি করতে হয়েছিল যে তার চেহারাটাই পাল্টে যায়। হাসপাতালের এক নার্স সেই দিন দয়া না দেখালে হয়তো চেহারার সাথে সাথে জীবনটাই চলে যেত। তবে সেই দিন শুধু তার চেহারা পাল্টায়নি, তার সাথে নামটাও পাল্টে গিয়েছিল। সুস্থ হয়ে 1 বছর পর দেশে ফিরে সে মিথিলা রহমান থেকে হয়ে ওঠে লেখিকা অনামিকা বৃষ্টি। ততদিনে অর্ণব দোয়াকে নিয়ে নতুন সংসার পেতেছে। এই কয়েক বছরে বহু মানুষের সাথে মিশেছে অনামিকা। তাদের জীবনের গল্পকে বইয়ের পাতায় রূপদান দিয়েছে। আজ নিজের ভালোবাসার মানুষের থেকে নিজের অনুপস্থিতি অধ্যায়ের গল্প শুনল। অর্ণব সত্যি মিথিলাকে খুব ভালোবাসত, আর এখনও বাসে। ও এখন নিজের নতুন জীবন নিয়ে সুখী। রিসালা তো দোয়ার সাথে খুব ভালো আছে। ও হয়তো জানেই না দোয়া ওর আপন মা নয়। দোয়ার ভালোবাসা ওকে কখনো সেটা বুঝতে দেয়নি। তাই ওদের সুখের সংসারে গিয়ে ভাগ বসাতে চায় না। অনামিকা বৃষ্টি ওরফে মিথিলা দূর থেকে না হয় নিজের ভালোবাসার মানুষদের ভালোবেসে যাবে। এটাই হবে ওর এই অপূর্ণ জীবনের পরম পূর্ণতা। সমাপ্ত।